হুম, যাও। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। সবাই কেমন আছেন? হ্যাঁ, একটু থাক, ব্যাকগ্রাউন্ডে সব কিছুক্ষণ থাক, তারপর ক্লাস শুরু হলে ইয়া করে দিও। বাংলাদেশের সংবিধান। ম্যাথ প্রিন্ট করে এখন কি করব? প্রাইমারির ম্যাথটা একটু ভাই বোনদেরকে দেখানো লাগবে। প্রাইমারির বইটা যে হচ্ছে এবার, প্রাইমারির প্রশ্ন ব্যাংকটা। সবাই কেমন আছেন? একটু সাড়া দেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানান আমাকে। আর কে কোথা থেকে আমাকে দেখছেন একটু বলেন। আর টুকটুক করে একটু লাভ দিয়ে দেন। এই যে এখানে একটু লাভের অপশন আছে, এখানে টুকটুক করে একটু লাভ দিলে এটা দেখেন স্ক্রিনের মধ্যে কি সুন্দর লাভগুলো উড়ে উড়ে যায়। এটা খুব মজা লাগে দেখতে। তো একটু লাভগুলোকে টুকটুক করে দেন যাতে করে একটু দেখতে ভালো লাগে। ওকে, এনামুল কবির ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দিয়া দাস আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে আমাকে দেখছেন একটু লিখে দেন সবাই। পাইছি। ইশকে জুনু জব হদ সে ভর যায়। স্যার আপনাকে কেমন খালি খালি লাগছে? আমি খালি হয়ে গেছি, এই জন্য খালি খালি লাগছে। ক্লিয়ার দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন। ভালো লাগছে যে আমাকে দেখা যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার। হুম, আসসালামু আলাইকুম স্যার। দাড়িতে বেশ ছিলেন আপনি, রাখেন আবার। আচ্ছা ঠিক ঠিক আছে, আবার রাখবো, আপনাদের আবদারই রাখবো, সমস্যা নাই। ওকে, তাহলে আজকে আমরা যেটা ক্লাস করবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা আজকে আলোচনা করবো, তাই না? তো সংবিধান নিয়ে আলোচনা করার আগে আমি কলমটাই খুঁজে পাচ্ছি না, কলমটা আগে আমাদের খুঁজতে হবে। বোর্ডের কলম কই ভাইয়া? কর্নারে রেখে দিছে কে? আচ্ছা, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা কেমন আছি জিজ্ঞেস করেছেন সবাইকে বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা একটু লাস্ট বারের মতো একটা শুধু আবদার করে ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে যে একটু কাইন্ডলি ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দেন। খুব চমৎকারভাবে আজকে আমরা সংবিধান পড়বো। প্রথম কথা হচ্ছে যে সংবিধান কি জিনিস। ওকে, দেখেন তো কোন কালারটা ভালো দেখা যায়। এটা কি দেখা যায় নাকি এটা ভালো দেখা যায়? এমন একটা কালারের স্লাইড গুলো রেডি করছি, এটা কালারটা চেঞ্জ করা লাগবে স্লাইডের। কি রে, কালোই মনে হয় দেখা যায়, তাই না মুসা? কালো আর সবুজ, আচ্ছা কালোই তাহলে নেই। স্যার আমারই কেমন জানি লজ্জা লাগছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আর কখনো শেভ করব না, আপনাদের যাতে লজ্জা না লাগে। ওকে, চলেন আমরা এখন একটু সংবিধান নিয়ে আলোচনা করি। সংবিধান কি? অ্যারিস্টটল বলেছেন সংবিধান হচ্ছে রাষ্ট্রের সেই জীবন ব্যবস্থা যা সে নিজেই বেছে নিয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি যে রয়েছে, এই নিয়ম নীতি সমন্বিত রূপ হচ্ছে সংবিধান। এখন কথা হচ্ছে এই সংবিধান হতে পারে লিখিত, হতে পারে অলিখিত, হতে পারে সহজে পরিবর্তনযোগ্য, হতে পারে মানে সহজে অপরিবর্তনযোগ্য, তাই না? তো এটার উপর ডিপেন্ড করে আসলে সংবিধানকে কয়েকটা বেসিসে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সংবিধানটি কি লিখিত নাকি অলিখিত, এটার উপর ডিপেন্ড করে সংবিধানকে দুইটা ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। লিখিত মানে কি, অর্থাৎ আমার দেশটা কিভাবে পরিচালিত হবে এই যাবতীয় বিষয়গুলো লিখিত আকারে, গ্রন্থ আকারে একটা বইয়ের মধ্যে সংরক্ষিত থাকবে বা একটা নথি আকারে সংরক্ষিত থাকবে, এটাকেই বলা হয় লিখিত সংবিধান। ওকে, তো যদি আমরা তাকাই আমাদের দেশের সংবিধান, ভারতের সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান, এগুলো সবকিছুই হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান হচ্ছে নির্দিষ্ট কোনো প্রথা বা আইনে অনেক আগে থেকেই ওই প্রথা বা আইনে দেশ পরিচালনা হয়ে আসছে, সেই প্রথাগুলো আসলে লিখিতভাবে আলাদাভাবে রাখার কোনো প্রয়োজন হয় না। এই ধরনের সংবিধানগুলোকে বলা হয় অলিখিত সংবিধান। আবার এমন এমন হয় যে কোনো কোনো দেশ আছে ধর্মীয় ভিত্তি হিসেবে পরিচালিত হয়, তাই না, যে ধর্মীয় যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোর ভিত্তিতে পরিচালিত হয়। তো সেগুলোর জন্য কুরআন এবং সুন্নাহ এনাফ, আলাদা করে কোনো সংবিধান প্রণয়নের প্রয়োজন হয় না, সেগুলো অলিখিত সংবিধান। যেমন আমরা যদি যুক্তরাজ্যের দিকে তাকাই, এরপরে আমরা যদি স্পেনের দিকে তাকাই, এরপরে আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, এরপর আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, এদের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। এদের এই সংবিধানগুলোকে বলা হয় অলিখিত সংবিধান। ওকে, আর সংবিধানের যে ধারাগুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, যে বিষয়াদিগুলো আছে, এগুলোকে যদি খুব সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ ধরেন যে তো 40টা লোক আছে, 40টার মধ্যে 20টা 50%, তার মানে কোনো একটা দল যদি 21টা ভোট দিয়ে যদি কোনো একটা সংবিধানকে পরিবর্তন করা যায়, অর্ধেকের বেশি লোক ভোট দিয়ে, সেটাকে বলা হয় সহজে পরিবর্তনীয়। ওকে, আর যেগুলো সংবিধানে 3/2 লোকের সম্মতির প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে সংবিধান সম্পর্কে আমরা কি কি জানলাম? আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে গভীর রাখবো, সমস্যা নাই। তাহলে সংবিধান সম্পর্কে আমরা কি কি জানলাম? সংবিধান সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম, প্রথম কথা হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের ওই ব্যবস্থা যা রাষ্ট্র নিজেই, ওই জীবন ব্যবস্থা যা রাষ্ট্র নিজেই গ্রহণ করেছে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে রুলস এন্ড রেগুলেশন গুলোর প্রয়োজন হয়, এগুলোকেই সাধারণত সংবিধান বলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে সংবিধানের ক্লাসিফিকেশনে গিয়ে আমরা দেখলাম যদি কোনো কারণে সংবিধানগুলো লিখিত আকারে কোনো ডায়েরির মধ্যে, বইয়ের মধ্যে, নথির মধ্যে লিপিভুক্ত থাকে, তাহলে সেগুলোকে বলি আমরা লিখিত সংবিধান। আর যদি সংবিধানের নিয়মগুলো বা যে নিয়ম দেশ পরিচালিত হবে সেগুলো লিখিত আকারে না থাকে, তাহলে সেগুলোকে বলবো আমরা অলিখিত সংবিধান। আরেকটা সংবিধানের কোন বেসিসে ভাগ করেছি, আরেকটা ভেবেছি সংবিধানটা কি পরিবর্তনযোগ্য নাকি পরিবর্তনযোগ্য নয়। যদি দেখা যায় যে খুব সহজে মাত্র অর্ধেক মানুষের ভোটের ভিত্তিতে বা অর্ধেকের বেশি মানুষের ভোটের ভিত্তিতে সংবিধানকে পরিবর্তন করা যাচ্ছে, তাহলে আমরা বলবো সংবিধানটি সহজে পরিবর্তনযোগ্য। আর যদি দেখি যে অর্ধেক মানুষের বেশি দিয়েও হচ্ছে না, অর্থাৎ 2/3 মানুষের বা তার বেশি মানুষের প্রয়োজন হচ্ছে সংবিধান পরিবর্তনের জন্য, তাহলে আমরা সেটাকে বলবো সংবিধান দুষ্পরিবর্তনীয়। এখন আমরা সংবিধানে আসতে গেলে প্রথম যে জায়গাটা আসতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করতে হবে। এখন একটা দেশের সংবিধান কখন প্রণীত হয়? একটা দেশের সংবিধান তখনই প্রণীত হবে যখন ওই দেশটা স্বাধীন এবং সার্বভৌমত্ব হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ 1971 সালের আগ পর্যন্ত বাংলাদেশের নিজস্ব সংবিধান ছিল না। আমরা ছিলাম পাকিস্তানের আন্ডারে, এবং পাকিস্তানের সর্বপ্রথম সংবিধান বা শাসনতন্ত্র যেটা হয়েছিল সেটা আমরা সবাই জানি যে 1956 সালে হয়েছিল, পরবর্তীতে 62 সালে হয়েছিল, তাই না? তো এই হচ্ছে আমাদের সংবিধানের ইতিহাস। অর্থাৎ সর্বপ্রথম আমরা বাংলাদেশের সংবিধান পাকিস্তান সংবিধান আকারে আমরা পালন করেছি 1956 সালে, এরপরে 1962 সালে। তবে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন তো আর পাকিস্তানের সংবিধান আকারে আমরা সংবিধান পরিচালনা করতে পারবো না, তখন আমাদের নিজস্ব সংবিধান পরিচালনা করা দরকার, মানে ক্রিয়েট করা দরকার, তাই না? তো সেই পারপাসে আমাদের আসলে সংবিধানটা প্রণীত হয়েছে। বাট সংবিধানটা তো একদিনে প্রণীত হওয়ার জিনিস না, অবশ্যই এটার একটা পার্সপেক্টিভ আছে। এই পার্সপেক্টিভ সম্পর্কে আমরা একটু জানবো। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি। 16ই ডিসেম্বরের পরবর্তী সময়, ওই সময়টা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান, যিনি কিনা পাকিস্তানে কারাবন্দী অবস্থায় ছিলেন পুরো যুদ্ধের সময়টা। আমরা সবাই জানি যে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগার থেকেই তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, এবং বাংলাদেশের হয়ে যে সরকার যুদ্ধ পরিচালনা করেছেন সেটা আমরা জানি মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার নামে পরিচিত। পরবর্তীতে যখন আমরা ইন্ডিয়ার সাথে মিত্রবাহিনী গঠন করলাম, যুদ্ধ করলাম, 4 এপ্রিলে মিত্রবাহিনী গঠন করার পরে ধাপে ধাপে 11টা সেক্টরে ভাগ করে আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করলাম, এবং ফাইনালি মিত্রবাহিনী এবং আমাদের সম্মিলিত প্রয়াসে 16ই ডিসেম্বরে আমরা স্বাধীনতা মানে অর্জন করলাম। স্বাধীনতা অর্জনের পরে 16ই ডিসেম্বর মানে 1971 সাল শেষ। 16 ডিসেম্বর মানে 1971 সাল শেষ, শুরু হলো 1972 সাল। এবং 1972 সালের প্রথম যে ঘটনাটা, এটা হচ্ছে 8 জানুয়ারি 1972। কত সাল? 8 জানুয়ারি 1972। এই তারিখটাতে কি হলো? আমরা জানি যে বঙ্গবন্ধু যখন জেলখানায় বন্দী ছিল, এই 8 জানুয়ারি তারিখে তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো। তার মানে তিনি মুক্তি লাভ করলেন। এখন মুক্তি লাভ করলেন পাকিস্তান থেকে, নিশ্চয়ই দেশে আসবেন, কারণ স্বাধীন দেশের রাষ্ট্রপতি তিনি, প্রথম রাষ্ট্রপতি। তাহলে যেটা বললেন, তিনি 10 জানুয়ারি তারিখে প্রথমে হচ্ছে ইয়াতে যান, লন্ডনে যান। লন্ডন থেকে তারিখ জিও আসছে, তাই না? লন্ডন তারিখ আমরা বলি। তো লন্ডন থেকে তারপরে দিল্লিতে যান, দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। তার মানে এইটা হচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তন, যেগুলো আগে প্রচুর আসতো, কিন্তু এখন কখনো এগুলো পরীক্ষায় আসবে না। এরপরের যে ঘটনাটা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11 জানুয়ারি 1972। 11 তারিখ, কত তারিখ? 11 তারিখ 1972। কেন? কারণ এই দিনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করেছিলেন, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন। এখন
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া অস্থায়ী সংবিধান আদেশটা কি জিনিস? সংবিধান, বড় সংবিধান ভারত, ছোট সংবিধান ইউএসএ। এক্স্যাক্টলি, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে ইউএস এর সংবিধান। বাংলাদেশের সংবিধান কিন্তু ভারত, ইউএসএ, যুক্তরাজ্য এই তিনটা সংবিধানের মিশ্রণে তৈরি। ওকে, আচ্ছা যাই হোক, মানে ওইখান থেকে আইডিয়া নিয়ে, কনসেপ্ট গুলো নিয়ে আমাদের হচ্ছে, যেহেতু আমরা একটা পুঁজি মানে মিশ্র অর্থনীতির দেশ এবং ওদের সাথে অনেকাংশে মিলে যায়, এই জন্য আমরা কিন্তু আলটিমেটলি ওইভাবে করে দেশ পরিচালনা করার ব্যবস্থা করি, বা ভারতের সাথে খুব বেশি মিলে যায় জন্য ভারতের কাছ থেকে অনেক বেশি আমরা হেল্প নিয়েছি সংবিধান প্রণয়নের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তো 11 জানুয়ারি কি হলো? রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এখন অস্থায়ী সংবিধান আদেশ মানেই হচ্ছে একটা সংবিধান, অর্থাৎ এখন পর্যন্ত তো নিশ্চয়ই বাংলাদেশের কোনো সংবিধান নেই, মাত্র একটা স্বাধীন দেশ। এই দেশে তো আমাদের এখনো সরকার গঠন করতে হবে, তারপর গণপরিষদ বা সংসদ করতে হবে, তারপর সেখান থেকে সংবিধান প্রণয়ন করতে হবে। এর আগ পর্যন্ত দেশ কিভাবে চলবে, এটা প্রশ্ন না? তো সংবিধানের প্রণয়নের আগ পর্যন্ত যে আদেশ বলে দেশ পরিচালিত হয়েছিল, এইটাকেই বলা হয় হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। এটা কবে জারি করা হলো? মাঝে মাঝে পরীক্ষায় তারিখটা আসে 11 জানুয়ারি 1972। কেন? কারণ 10 তারিখ তো উনি দেশে আসছে, 10 তারিখ দেশে এসে প্রথম যে কাজটা করেছেন সেটাই হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছেন। ওকে, এরপরে যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে 12 জানুয়ারি 1972। এই অস্থায়ী আদেশ সংবিধান আদেশ বলে উনি কি করেন, যে পরবর্তীতে যেহেতু গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হবে, যার কারণে দেখা যায় যে আমরা তো জানি যে রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের পুতুল স্বরূপ, তাই না? যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু মেইন যে আমাদের যে মানে প্রশাসনিক ক্ষমতাগুলো, এগুলো সর্বোচ্চ পরিমাণে আমাদের প্রধানমন্ত্রীর থাকে। তো এই জন্য যেটা করলেন, যেহেতু আমাদের দেশ গণপ্রজাতান্ত্রিক হতে যাচ্ছে, ওই জন্য উনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন এবং কি করলেন, প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন। এই তারিখটা হচ্ছে 12 জানুয়ারি, এখন আর আসবে না। এরপরে হচ্ছে 23 মার্চ 1972। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা কি? বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। গণপরিষদ আদেশ কি জিনিস? ওই যে আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা মানে যখন আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছিলাম তখন আমরা 70-এর নির্বাচন পড়েছিলাম। 70-এর নির্বাচনে হচ্ছে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে জন্যই ইয়াহিয়া খান টালবাহানা করছিল, এবং ভুট্টো সাহেব বলেছিল যেহেতু আওয়ামী লীগ পূর্ব বাংলায় সবগুলো সিট পেয়েছে, আমরা পশ্চিম পাকিস্তানে সবগুলো সিট পেয়েছি, তার মানে উধার তুম ইধার হাম, এরকম একটা কথা বলেছিল না ভুট্টো সাহেব? যে তার মানে হচ্ছে সারা দেশের শাসনভার কখনোই আওয়ামী লীগকে দেওয়া যায় না, কারণ পশ্চিম পাকিস্তানের লোক তো আওয়ামী লীগকে মানে না। এই জন্য সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান শাসক করুক, আমি পশ্চিম পাকিস্তান শাসন করি। এই কথাটার বলেই কিন্তু ইয়াহিয়া খান যে 3 তারিখে গণপরিষদের যে ছিল মিটিং ছিল, এটাকে স্থগিত করেছিলেন। যার কারণেই কিন্তু 1 মার্চ থেকে 1 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। এসির বাতাসটা খুব বাজে লাগতেছে কেন? এবং 2 মার্চ তারিখ থেকে 25 মার্চ তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু অসহযোগ আন্দোলন চলতে থাকে, এবং 25শে মার্চে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, আমরা জানি, তাই না? তার মানে ওই যে 1970 সালের নির্বাচনে যে জয়যুক্ত প্রতিনিধিরা ছিল, এই এনাদেরকে নিয়ে 403 জন টোটাল সদস্য, যার মধ্যে আওয়ামী লীগের ছিল হচ্ছে 400 জন। এই 403 জনকে নিয়ে একটা গণপরিষদ বা সংসদ আয়োজন করার জন্য যে আদেশটা হয়, সেটাই হচ্ছে বাংলাদেশ গণপরিষদ আদেশ। আচ্ছা, একটা জিনিস আমাদের মাথার মধ্যে কাজ করে যে ভাইয়া সংসদ কখন বলি, গণপরিষদ কখন বলি? গণপরিষদ হচ্ছে সেইটা যেটা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে রচিত হয়েছে। ওকে, তার মানে যতক্ষণ একটা দেশের সংবিধান থাকবে না কার্যকরী, ততক্ষণ পর্যন্ত এই যে নির্বাচিত প্রতিনিধিরা মিলে যে মিটিং গুলো করবে, সেগুলোকে বলা হয় গণপরিষদ। আর যখনই সংবিধান প্রণয়ন হয়ে যায়, সংবিধান অনুযায়ী সেটাকে জাতীয় সংসদ বলা হয়। ওকে, তার মানে আমাদের 71 সালে 72 সালে যেহেতু এখন পর্যন্ত সংবিধান প্রণয়ন হয় নাই, তার মানে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে এটা হচ্ছে এই মিটিংটা আয়োজন করা হয়েছে, এই জন্য এটাকে সংসদ না বলে বলা হয় গণপরিষদ। এবং এই গণপরিষদ আদেশ জারি করার মাধ্যমে তৎকালীন সময়ে যে গণপরিষদের যে কার্যক্রম পরিচালনা হবে, সেই জিনিসটাই কিন্তু এই আদেশের মধ্যে বলা হয়েছে। এবং তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি আবু সাইদ চৌধুরী কিন্তু নির্বাচিত হন। এরপরে যেটা আমরা দেখবো যে 10 এপ্রিল 1972, খুবই ইম্পর্টেন্ট একটা তারিখ। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন হয়। আমাদের যেমন আমরা দেখি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 90 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন হয়, সেম ওয়েতে বঙ্গবন্ধু ফেরার পরে, দেশে ফেরার পরে গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল, এটা হচ্ছে 10 এপ্রিল 1972। সেম একটা তারিখে 10 এপ্রিল 1971, অর্থাৎ ঠিক 1 বছর আগে এই দিনটাতে কিন্তু আমাদের অস্থায়ী বা প্রবাসী সরকার গঠন হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে বাংলাদেশের প্রবাসী সরকার কবে গঠন হয়, বা আগে যেহেতু এটাকে মুজিবনগর সরকার হিসেবে বলা হতো, মুজিবনগর সরকার কবে প্রতিষ্ঠিত হয় বা গঠন করা হয়? এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল হচ্ছে 1971 সালের এই 10 এপ্রিল। ঠিক 1 বছর পরে 1972 সালের 10 এপ্রিল তারিখে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশনটা বসে।
এবং অধিবেশনে যেই জিনিসটা আমাদের ম্যান্ডেটরি ছিল সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ছিল, তাই না? তো এই প্রথম কাজের হিসাবে দেখেন 11 এপ্রিল 1972 তারিখ অর্থাৎ দ্বিতীয় দিনে যেটা হয়, খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর কামাল হোসেন নামক যে ব্যক্তি আছে, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। তাহলে গণপরিষদের উদ্দেশ্যই তো সংবিধান প্রণয়ন করা, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সংবিধান করতে হবে। যার কারণে 10 এপ্রিল তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন হয়ে ওই দিনে আলোচনা হয়ে তার পরের দিনই অর্থাৎ 11 এপ্রিল 1972 তারিখে কিন্তু খসড়া সংবিধান প্রণয়ন কমিটিটা গঠন করা হয়। কার নেতৃত্বে? ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। কত সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট। একমাত্র মহিলা সদস্য কিন্তু রাজিয়া বানু ছিল। ওকে, এবার আমরা আসি 17 এপ্রিল 1972 তারিখটা আবারও আমাদের মনে পড়ছে, কারণ ঠিক এক বছর আগে অর্থাৎ 17 এপ্রিল 1971 সালে কিন্তু প্রবাসী সরকার শপথ অনুষ্ঠান গ্রহণ করেছিল। ওকে, আর ওই দিনে কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রও কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার ঘোষণাপত্র একদিন রচিত বা গৃহীত হয়, একদিন হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। রচিত বা গৃহীত হয়েছিল 10 এপ্রিল 1971, ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1972। আপনার মনে মনে প্রশ্ন করতে পারে যে ভাইয়া স্বাধীনতার ঘোষণাপত্র জিনিসটা কি? আচ্ছা, স্বাধীনতার ঘোষণাপত্র জিনিসটা হচ্ছে যে বঙ্গবন্ধু 26 মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করলেন, তার পক্ষ থেকে জিয়াউর রহমান 27 তারিখ ঘোষণা করলেন। এই যে ঘোষণাটা, এটাকে এখন অফিসিয়াল রূপ দিতে হবে না? এই অফিসিয়াল রূপ মানে কি? কাগজপত্রের মধ্যে থাকতে হবে। এই কাগজপত্রের মধ্যে নীতিভুক্ত বা রতিভুক্ত করা হয় হচ্ছে 10 এপ্রিল 1971, এবং যেটা করা হয় কার্যকর, ওইটা কার্যকর করা হয় হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। এটা ব্যাপারটা কেমন? সাপোজ আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করবেন, হ্যাঁ, আপনি বললেন যে স্কুল প্রতিষ্ঠা করার জন্য আপনি ঘোষণা করলেন যে আপনি 26 মার্চ তারিখ ঘোষণা করলেন যে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব। এই স্কুল প্রতিষ্ঠার যাবতীয় কার্যক্রম শুরু হওয়ার পরে 10 এপ্রিল তারিখে আপনার যে এই ঘোষণাটা লিপিবদ্ধ করা হলো খাতার মধ্যে, যে হ্যাঁ এখন আনুষ্ঠানিকভাবে একটা স্কুল প্রতিষ্ঠা করা হবে, এবং এইটাকে সবার উদ্দেশ্যে ঘোষণা করে পরে শোনানো হলো হচ্ছে 17 এপ্রিল তারিখে, যে হ্যাঁ এখন এই যে সবকিছু ঠিকঠাক, এই যে 10 এপ্রিল তারিখে এই নথিভুক্ত আমরা করেছি, এই জিনিসগুলো এটার অন্তর্ভুক্ত থাকবে স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে। 17 এপ্রিল সেটা সবাইকে পড়ে শোনালেন। স্বাধীনতার ঘোষণাপত্রটাও সেম জিনিস, যে 26 মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, 10 এপ্রিল এসে সেটাকে হচ্ছে নথিভুক্ত করা হয়, এবং 17 এপ্রিল জনসম্মুখে সেটাকে ঘোষণা করা হয়। এবং যেহেতু সরকার এই দিন শপথ গ্রহণ করে, প্রবাসী সরকার, তাই সরকারি নথি হিসাবে এটা পুরোপুরিভাবে আইনিভাবে কার্যকর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। ওকে, এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রের ব্যাপারটা। আমরা কোথা থেকে কোথায় গেলাম? আমরা গেলাম 17 এপ্রিল 1972 থেকে। অর্থাৎ এই যে 11 এপ্রিল যেদিন গণপরিষদ শুরু হলো, 10 এপ্রিল তার পরের দিনই সংবিধান প্রণয়ন খসড়া কমিটি গঠন হলো। এই খসড়া কমিটি যেদিন প্রথম বৈঠক করেন সেই তারিখটাই হচ্ছে 17 এপ্রিল 1972। আর ঠিক এক বছর আগে 17 এপ্রিল 1971 ওই দিন কিন্তু আমাদের মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করেছিল। ওকে, এই দুইটা তারিখ একই তারিখ, এই জন্য আমরা মনে রাখবো, শুধু সালটা আলাদা, এক বছর আগে পিছে। তাহলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে। প্রথম বৈঠক কবে বসে? প্রথম বৈঠক বসে হচ্ছে 17 এপ্রিল 1972। এই প্রথম বৈঠকের পরে এই সংবিধান প্রণয়ন কমিটি মোটামুটি 300 ঘন্টা প্লাস মিটিং করে, 300 ঘন্টা প্লাস বিভিন্ন সময় বসে বসে মিটিং করে, খসড়া করে, এই সংবিধান অনুসরণ করে, ওই সংবিধান অনুসরণ করে, বিভিন্ন ভাবে কিন্তু ওই অনুচ্ছেদগুলো তৈরি করতে থাকে, এবং এখান থেকে কাটছাট হতে 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 আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে 12 অক্টোবর তারিখটা। দেখেন, এপ্রিল মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর মানে প্রায় 5 মাস পরে গিয়ে কিন্তু একটা আলটিমেটলি খসড়া দাঁড়ায়, যেই খসড়াটা সংবিধান খসড়া গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। অর্থাৎ গণপরিষদ মানে বুঝতে পারছি যেটা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সংসদ হিসেবে কাজ করছিল, সেই সংসদের মধ্যে উত্থাপন করেছিল 12 অক্টোবর 1972 সালে। এই সংবিধানের উত্থাপনের যে ডেটটা, এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় আসে। ওকে, এবার আমরা আসি, তাহলে 17 এপ্রিল কি হলো? খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হলো। 12 অক্টোবর তারিখে কি হলো? 5 মাস পরে, মানে বিভিন্ন ভাবে মিটিং করার পরে, প্রায় 300 ঘন্টা ব্যয় করার পরে আলটিমেটলি সংবিধানের একটা স্ট্রাকচার দাঁড়ালো, যেই স্ট্রাকচারটা বাংলাদেশ সংবিধানের খসড়া পরিষদ আর কি গণপরিষদে উত্থাপন করলেন ডক্টর কামাল হোসেন। এরপরে যেটা করা হয়, 4 নভেম্বর 1972 সাল সংবিধানে খসড়া গণপরিষদে গৃহীত হয়। অর্থাৎ যে খসড়াটা দেয়া হয়েছিল ওই খসড়াটা আবার ফেরত দেওয়া হয়। ওনারা যে পরিবর্ধন পরিমার্জন ছিল সেগুলো করার পরে অক্টোবরের পরে নভেম্বর মাস, পরের মাসে 4 নভেম্বর তারিখে এই সংবিধানটা গণপরিষদে আবার যখন উত্থাপন করেন, তখন এই খসড়াটা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ সবাই মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে, এই সংবিধানটা বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করা যায়। এই যে গৃহীত তারিখটা, এই তারিখটাই আসলে আমরা সংবিধান দিবস হিসেবে এতদিন পালন করে এসেছি, সংবিধান দিবস হিসাবে পালন করে আসছি, যেটা রিসেন্টলি কিন্তু বাদ দেওয়া হয়েছে। ওকে, যেটা রিসেন্টলি বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে সংবিধানের কমিটির হচ্ছে প্রথম বৈঠক যেটা হলো, সেটা হলো হচ্ছে 17 এপ্রিল 1972। এরপরে যেটা হলো 17 এপ্রিল 1972, এরপরে যেটা হলো যে 12 অক্টোবর তারিখে হচ্ছে গণপরিষদে প্রথমবার উত্থাপন করেন। এরপরে
এরপরে 4 নভেম্বর তারিখে হচ্ছে সেটা গণপরিষদে গৃহীত হয়। এরপরে 14 ডিসেম্বর যে তারিখটা আছে, এই 14 ডিসেম্বর তারিখের মধ্যে গণপরিষদের সদস্যরা হস্তলিখিত যে মূল সংবিধান আছে এটার বাংলা এবং ইংরেজি দুইটা অনুলিপিতেই কিন্তু মানে স্বাক্ষর করেন, এবং এই স্বাক্ষরে একমাত্র ব্যক্তি 400 জন আওয়ামী লীগ সদস্যের মধ্যে একজন ছিল যে কিনা বিরোধী দলের ছিল হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ব্যক্তি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু করতালির মাধ্যমে এই 399 জন কিন্তু সংবিধানে সিগনেচার করেছেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিগনেচারটা কিন্তু 1 নম্বরে ছিল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কি হলো, এটা মানে উত্থাপন হলো, গণপরিষদে বাকি সদস্য স্বাক্ষর করেন, এটা কি হলো, এটা হলো স্বাক্ষর। তাহলে আমরা যদি দেখি উত্থাপন কবে হয়েছে, উত্থাপন হয়েছে 12 অক্টোবর তারিখে, গৃহীত কবে হয়েছে 4 নভেম্বর তারিখে, তারপরে স্বাক্ষর সবাই কবে করেছে, স্বাক্ষর করেছে হচ্ছে 14 ডিসেম্বর। এই 14 ডিসেম্বরটা কিন্তু আমরা জানি যে 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসও কিন্তু পালন করা হয়। এবং ফাইনালি ঠিক পরের বছর আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর 1972, এই বিজয় দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই 4টা ইনফরমেশন থেকে সবসময় পরীক্ষায় আসে, আপনারা খুব সুন্দর করে এইভাবে করে মনে রাখতে পারবেন। উগরি শাখা, উগরি শাখা, উগরি শাখা, উগরি শাখা, উগরি শাখা, এই কথাটা মনে রাখলে আপনারা উত্থাপন, গৃহীত, স্বাক্ষর এবং কার্যকর মনে রাখতে পারবেন। উগরি শাখাকে মনে রাখবেন যে 12, 4, 14, 16, এইভাবে করে মনে রাখলে আপনাদের এই 4টা ডেট একদম ক্লিয়ার হয়ে যাবে। উগরি শাখা, উত্থাপন, গৃহীত, স্বাক্ষর, কার্যকর। উত্থাপন কবে হয়েছে, উত্থাপন হয়েছে হচ্ছে 12 অক্টোবর তারিখে। গৃহীত কবে হয়েছে বাংলাদেশের সংবিধান, গৃহীত হয়েছে 4 নভেম্বর তারিখে। স্বাক্ষর কবে হয়েছে বাংলাদেশের সংবিধান, স্বাক্ষর হয়েছে হচ্ছে 14 ডিসেম্বর তারিখে। কার্যকর কবে হয়েছে বাংলাদেশের সংবিধান, কার্যকর হয়েছে 16 ডিসেম্বর তারিখে। এই কথাটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এই জন্য আমরা জাস্ট মনে রাখবো উগরি শাখা, উগরি শাখা, অর্থাৎ উত্থাপন, গৃহীত, স্বাক্ষর, কার্যকর, উত্থাপন, গৃহীত, স্বাক্ষর এবং কার্যকর। উত্থাপিত হয়েছে হচ্ছে আমাদের এই 12 অক্টোবর তারিখে, উত্থাপিত হয়েছে 12 অক্টোবর তারিখে। এরপরে হচ্ছে গৃহীত হয়েছে 4 নভেম্বর তারিখে, স্বাক্ষর হয়েছে 14 ডিসেম্বর তারিখে এবং কার্যকর হয়েছে 16 ডিসেম্বর তারিখে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়নের একটা ইতিহাস। তাহলে আমরা যদি একবার আমি যদি ওভারভিউ করি পুরো সংবিধান প্রণয়নের ইতিহাসটা, মুক্তিযুদ্ধ শেষ কত তারিখে শেষ, 16 ডিসেম্বর তারিখে শেষ, 16 ডিসেম্বর তারিখে শেষ। 16 ডিসেম্বর কত, 1971 সাল। 1971 সালে মুক্তিযুদ্ধ আমাদের পর্ব শেষ। এরপরে যেটা হয় সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়া হলো, উনি 8 তারিখ মুক্তি পেলেন। 10 জানুয়ারি দেশে আসলেন। 10 জানুয়ারি দেশে এসে প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছেন। সংবিধান আদেশ, অর্থাৎ দেশ আপাতত এইভাবে মানে পরিচালিত হবে, সংবিধান আদেশ জারি করেন, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ওকে, এরপরে যেটা করেন সেটা হচ্ছে 23 মার্চ তারিখে গণপরিষদ আদেশ জারি করেন। 23 মার্চে গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদের উদ্দেশ্য কি ছিল, সংবিধান প্রণয়ন করা, এবং গণপরিষদের প্রথম অধিবেশন হয় হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। এই 10 এপ্রিল গণপরিষদের প্রথম যেদিন মানে হলো, মিটিং হলো, তারপরের দিনে অর্থাৎ 11 এপ্রিল তারিখেই কিন্তু কি করা হলো, সংবিধান প্রণয়নের জন্য একটা খসড়া কমিটি গঠন করা হলো 34 সদস্য বিশিষ্ট। যেই কমিটিটা কি করলো 17 এপ্রিল তারিখের মধ্যে নিজেদের প্রথম বৈঠক করলো, এবং এই প্রথম বৈঠকের পর থেকে 300 ঘন্টা ব্যয় করে প্রায় সংবিধানের একটা খসড়া তো প্রস্তুত করলো, যেটা গণপরিষদে উত্থাপন করা হলো ঠিক 5 মাস পর, অর্থাৎ 12 অক্টোবর তারিখে। এরপরে কিছুদিন পরে যখন গৃহীত মানে উত্থাপন করা হলো, তারপরে এটা গণপরিষদে কিছু যাচাই বাছাইয়ের মাধ্যমে, কিছু কাটছাটের মাধ্যমে পুনরায় গণপরিষদে উত্থাপন করে সেটাকে গৃহীত করা হলো। তাহলে গৃহীত করা হয়েছে কবে, এই গৃহীত করা হয়েছে 4 নভেম্বর তারিখে। যখন গৃহীত হলো এরপরে সবার স্বাক্ষর করার পালা। এই স্বাক্ষর করেছে কবে, 14 ডিসেম্বর তারিখে সবাই স্বাক্ষর করেছে, এবং স্বাক্ষরের পরে আলটিমেটলি 16 ডিসেম্বর আমাদের যেদিন বিজয় দিবস, সেই দিন কিন্তু এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা কি হয়েছে, সংবিধানটা কার্যকর হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধান প্রণয়নের ইতিহাস, এর ঘটনা প্রবাহ। সবাই আমাকে বলেন যে এতটুকু জায়গা সবাই ক্লিয়ার কিনা। স্যার কারেন্ট থাকছে না, ক্লাস করতে পারছি না। হারে, আমাদের দীপ্ত স্যারকে গোফ থাকলেই ভালো লাগে, কেন কাটলেন? ক্লাসে করবেন শাহজাহান ভাই উত্তর, প্রশ্ন সমস্যা নাই। আচ্ছা, সবাই একটু বলেন আমাকে যে যতটুকু আমি আলোচনা করলাম এখন অবধি সবাই এতটুকু ঘটনা ক্লিয়ার কিনা, আজকের পর থেকে মনে থাকবে কিনা বলেন। সংবিধান প্রণয়নের ইতিহাস সবার মনে থাকবে কি না? 11 এপ্রিল তারিখে এই যে আমাদের সংবিধান প্রণয়নের যে কমিটিটা গঠন করা হয়েছিল, এই কমিটি প্রথম বৈঠক হয়।
কমিটির প্রথম বৈঠক হয়, খসড়া সংবিধান কমিটির প্রথম বৈঠক হয়েছে 11 এপ্রিল তারিখে। তৈয়ব আলী ভাই লিখেছেন ক্লিয়ার স্যার, শামা আপু লিখেছেন ক্লিয়ার, দিয়া দাস লিখেছেন ক্লিয়ার, ইশরাত, জয়া আপু আমার আমার খুব রেগুলার একজন, কি বলবো, একটা খুব পছন্দের একজন আপু, যদিও জয়া আপুর প্রোফাইল পিকচারে কি ছবি দেয়া আছে? আচ্ছা, দেয়া আছে। জয়া আপু এমন কোনো ক্লাস নাই যেটা করে না। থ্যাংক ইউ জয়া আপু, সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। 11 এপ্রিল বললাম তো, সংবিধান খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধান নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা দেশেরই সংবিধানের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। তো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের, আচ্ছা বাংলাদেশ সংবিধানের এখানে নামটা দেয়া নাই, প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাম কি। বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। মনে থাকবে, এটাও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে যে বাংলাদেশের সংবিধানের নাম কি, বা আপনারা মনে করবেন বাংলাদেশের সংবিধানের নাম কি। সংবিধানের নাম কনস্টিটিউশন। ওকে, তো এটা হচ্ছে সংবিধানের মানে একদম অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওকে, আর এই সংবিধানের প্রস্তাবনা আছে হচ্ছে একটা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই প্রস্তাবনাটা কি জিনিস? আচ্ছা, প্রস্তাবনা হচ্ছে ওভারভিউ। প্রস্তাবনা হচ্ছে ওভারভিউ, অর্থাৎ একটা সংবিধানের বৈশিষ্ট্য কি হবে, এই সংবিধানটাতে ওভারঅল কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে যে জিনিসটা গঠিত, এটাই হচ্ছে প্রস্তাবনা। অর্থাৎ প্রস্তাবনা হচ্ছে সারাংশ টাইপের একটা জিনিস। ওকে, তো সব স্বাভাবিকভাবে পুরো সংবিধান একটাই, বাংলাদেশের সংবিধান, প্রস্তাবনা কয়টা থাকবে? একটাই থাকবে, সারাংশ স্বরূপ। তো এইটাকেই বলা হয় প্রস্তাবনা। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টা? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটা। এখন আসি মূলনীতি। মূলনীতি মানে কি? বাংলাদেশের সংবিধানটা আসলে কোন কোন নীতির উপর ভিত্তি করে দাঁড়ায় আছে। যেমন আপনার জীবনের কিছু মূলনীতি থাকে না, যে আপনি চিন্তা করছেন যে আমি কোনোদিন হারাম ইনকাম করবো না, এরকম একটা চিন্তা করছেন। অথবা আপনার জীবনের মূলনীতি যে পরিশ্রম কত হয় হোক, আমি পরিশ্রম করতে রাজি আছি যে কোনো কাজের জন্য। তো এরকম নিজেদের কিছু মোটিভ থাকে না, মূলনীতি থাকে না। তো এই বিষয়টা হচ্ছে দেশের ক্ষেত্রেও। তো বাংলাদেশের হচ্ছে চারটা, সংবিধানের যে চারটা মানে মূলনীতি যেটা জয়টা আছে, এটা হচ্ছে চারটা। এই চারটা মূলনীতির আন্ডারে কতগুলো অনেকগুলো সাবডিভিশন আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করা হয়েছে। বাট মূলনীতি মানে কি, একদম একদম এইটার উপর জিস্ট করে। যেমন আপনি চিন্তা করছেন আমি কোনোদিন হারাম খাবো না। এখন এই হারাম খাবো না মানে কি? এই হারাম খাবো না মানে হচ্ছে আবার ভিতরের মধ্যে আপনি আলোচনা করতে গেলে বলতে পারবেন যে আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, তারপরে হচ্ছে আমি অন্যের দেওয়া কোনো মানে যেই জিনিসটা আমার জন্য গ্রহণযোগ্য নয় সেটা গ্রহণ করব না। এরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করে নিয়েছেন আপনারা ওই মানে পার্ট গুলোকে, মূল জিনিসটাকে। তো সেরকম বাংলাদেশেরও মূলনীতি কয়টা? বাংলাদেশের মানে সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা হচ্ছে সমাজতন্ত্র, একটা গণতন্ত্র, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই চারটা মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচিত, এবং এই মূলনীতির আন্ডারে সবগুলো অনুচ্ছেদ আসে আলটিমেটলি। এরপরে যদি দেখি তফসিল আছে, তফসিল আছে 7টা। এখন কথা হচ্ছে ভাই তফসিল কি? তফসিল হচ্ছে ওই সকল জিনিস যেগুলো সংবিধানের আকার যাতে বড় না হয়, এই জন্য অনুচ্ছেদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। তবে একটা ছোট জিনিস সংবিধানের একটা অনুচ্ছেদে আছে, সেইটা সম্পর্কে আসলে অনেক পার্সপেক্টিভ আছে বা অনেক কিছু আলোচনা করার আছে বিস্তারিতভাবে। এই আলোচনাগুলো সংবিধানের বাইরে যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেগুলোই হচ্ছে তফসিল। বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টা? বাংলাদেশের সংবিধানের তফসিল হচ্ছে 7টা। অর্থাৎ 7টা বিষয় বাংলাদেশের সংবিধানের এমন অন্তর্ভুক্ত আছে যেগুলো শর্টকাটে সংবিধানের ভিতর আছে, ওগুলো সংবিধানের ভিতরে ইনক্লুড করলে সংবিধান আরো বড় হয়ে যায়। এই জন্য বাইরে আলাদাভাবে এই 7টা জিনিসকে আলোচনা করা হয়েছে, এগুলোকে বলা হয় সংবিধানের তফসিল। এরপরে আসি ভাগ। ভাগ মানে হচ্ছে অধ্যায়। বাংলাদেশের সংবিধানের 11টা টোটাল অধ্যায় আছে। এই 11টা অধ্যায় কি বিভিন্নভাবে পরবর্তীতে হচ্ছে অনুচ্ছেদ এবং পরিচ্ছেদে ভাগ আছে। যেমন আমরা একটা বললাম হচ্ছে মৌলিক অধিকার একটা অধ্যায়, বা আমাদের প্রজাতন্ত্র একটা অধ্যায়, বা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা অধ্যায়। এই অধ্যায় মানে কি? অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক সম্পর্কে আলোচনা করা হতে থাকে। যেমন আলো একটা অধ্যায়, এখানের মধ্যে আপনি আলোর প্রতিসরণ, প্রতিফলন, তারপরে হচ্ছে বিচ্ছুরণ, এগুলো সবকিছু পড়েন না। সেম ভাবে বাংলাদেশের সংবিধানের এরকম 11টা অধ্যায় আছে। জিস্ট এই অধ্যায়গুলোর মধ্যে বিভিন্ন জিনিসগুলো ব্রড অ্যাসপেক্টসে আলোচনা করা হয়। এরপরে আছে হচ্ছে পরিচ্ছেদ। এখন কথা হচ্ছে ভাই পরিচ্ছেদটা কি জিনিস? অনুচ্ছেদ যে 153টা অনুচ্ছেদ, এটা আমরা সবাই জানি, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 153টা। এখন পরিচ্ছেদ কি জিনিস? পরিচ্ছেদ হচ্ছে অনুচ্ছেদের বাপ। অর্থাৎ অনুচ্ছেদের বাপ কি? মানে করেন যে একটা ভাগ আছে, ধরেন আমাদের একটা ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ। এখন নির্বাহী বিভাগকে আর কতগুলো বড় বড় আরো সেক্টরে ভাগ করা যায়। হ্যাঁ, নির্বাহী বিভাগটাকে কতগুলো বড় সেক্টরে ভাগ করা যায়। যেমন নির্বাহী বিভাগের মধ্যে কেন্দ্রবিন্দু আছে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, রাষ্ট্রপতি। এখন এই প্রধানমন্ত্রী সম্পর্কে পড়তে গেলে আবার প্রধানমন্ত্রীর অনেকগুলো সাব ভাগ আছে, তাই না? যে একজন প্রধানমন্ত্রীর যোগ্যতা কি হবে, প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর অযোগ্যতা, এগুলো আছে না? তো এই যে আমাদের যে
একটা বড় অধ্যায় আছে, এই বড় অধ্যায়ের মধ্যে যে বড় বড় আরেক কিছু ভাগ দেয়া থাকে, এই ভাগগুলোকে বলা হয় পরিচ্ছেদ। তার মানে আমাদের যে নির্বাহী বিভাগ আছে, এই নির্বাহী বিভাগের মধ্যে যে আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে মন্ত্রী পরিষদ, এগুলো যে আলাদা আলাদা বড় বড় পার্টগুলো আছে, এই পার্টগুলোকে বলা হয় পরিচ্ছেদ। পরিচ্ছেদের আন্ডারে আবার ওই পরিচ্ছেদগুলোকে বিশ্লেষণ করার জন্য একাধিক অনুচ্ছেদ থাকে, এবং বাংলাদেশের সংবিধানের এই অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 153টা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে জিস্ট কথা। প্রস্তাবনা একটা, যেখানে একটা সংবিধানের ওভারভিউ দেওয়া থাকে, মূলনীতি 4টা, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচিত। এরপরে হচ্ছে তফসিল 7টা, যে জিনিসগুলোকে অনুচ্ছেদে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যায়নি সেগুলো আলাদাভাবে বিশ্লেষণ করার জন্য যে ভাগটা, সেটা হচ্ছে তফসিল 7টা। ভাগ 11টা, মানে বাংলাদেশের সংবিধানের চ্যাপ্টার আছে 11টা। ওই চ্যাপ্টারের মধ্যে বড় বড় যে জিনিসগুলো নিয়ে আসে সেগুলোকে পরিচ্ছেদ আছে 13টা, এবং পরিচ্ছেদের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে বাংলাদেশে আলোচনা করা হয়েছে এরকম অনুচ্ছেদ আছে হচ্ছে 153টা। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা যে আছে, প্রস্তাবনা শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, যেহেতু আমাদের একটা মুসলিম প্রধান দেশ। এরপরে যদি দেখি যে এটা সংযুক্ত করা হয়েছে 5ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সর্বোচ্চ আইনই হচ্ছে বাংলাদেশের সংবিধান। ওকে, তার মানে আমাদের সুপ্রিম ল কোনটা? আমাদের সুপ্রিম ল হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানে এমন কোনো জিনিস নাই যেটা বর্ণনা করা নাই। হয়তোবা এটাকে ফার্দার আরো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য, বিশেষ করে অপরাধগুলো মানে আলোচনা করার জন্য হয়তোবা পেনাল কোড আছে, সিআরপিসি আছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেটাকে বলা হয়। তার মানে একটা অপরাধ সম্পর্কে বা সম্পর্কে বলা আছে সংবিধানে, নিশ্চয়ই বলা আছে, কিন্তু ওইটাকে আবার ব্রড অ্যাসপেক্টসে আসলে কোন অপরাধটা হলে কি শাস্তি হবে, কি সমাচার, এগুলো সম্পর্কে আবার আরো দ্বন্দ্ববিধি আছে, পেনাল কোড বা দ্বন্দ্ববিধি আছে, সিআরপিসি আছে। ওকে, এগুলো জিনিস আলাদা আলাদা, বা ফৌজদারি কার্যবিধি যেটাকে বলা হয় সেগুলো আছে। তো সেগুলোর বিষয়গুলো এই সংবিধানের অন্তর্ভুক্ত। তবে সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানে যেটা বলা আছে, বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ সেটা মানতে বাধ্য এবং বাধ্য। সংবিধান যে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এই কথাটা বলা হয়েছে মানে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7-2-এ। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে আইনসভা। আইনসভা কেন সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ? কারণ এই সংবিধানের পরিবর্তন পরিমার্জনের ক্ষমতা কিন্তু এই আইনসভার হাতে দেয়া আছে। অর্থাৎ যদি আইনসভা চায়, এবং ওই যে সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটাভুটির ভিত্তিতেই কিন্তু সংবিধান চেঞ্জ করা সম্ভব, নতুন আইন প্রণয়ন সম্ভব, আইন বিলুপ্ত করা সম্ভব। এই জন্যই বলা হয় যে সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে আইনসভা। কারণ এইখানেই আমাদের জনপ্রতিনিধিরা আছে, এই জনপ্রতিনিধিরাই কিন্তু আসলে দেশের আইন বানান অথবা আইন বিলুপ্ত করেন। তা এই হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কিত কথাবার্তা। আরো কিছু পড়ে নেই, সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা বাংলাদেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদেই বলা আছে। বাংলাদেশের সংবিধান রচিত হয় যুক্তরাজ্য ও ভারতের সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। সংবিধান সংশোধন করা হয় সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, কারণ সংবিধান সংশোধনের যেহেতু কথা চলছে, মানে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চেঞ্জ করতে পারি বা পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এবং সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন অযোগ্য। সংবিধানের মৌলিক বিষয় কি? মৌলিক বিষয় মানে হচ্ছে সংবিধানের যে কাঠামো আছে, সংবিধানের যে 4টা মূলনীতি আছে, সংবিধানের যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে, এগুলো হচ্ছে সংবিধানের মৌলিক অংশ। মৌলিক অংশ কি? মৌলিক অংশ মানেই হচ্ছে যে অংশ ছাড়া একদম পুরোপুরি ভাবে সবকিছু অকৃতকার্য। মানে আমাদের শরীরের কথা যদি চিন্তা করি, মৌলিক অংশগুলো কি কি? বিভিন্ন অঙ্গগুলো আমাদের মৌলিক অংশ। এগুলো ছাড়া তো আমাদের শরীরে অকেজো, তাই না? মানে একটা শরীর পরিপূর্ণই হচ্ছে না। এরপরেও যে জিনিসগুলো এক্সট্রা ভাবে আছে সেগুলো হচ্ছে আমাদের হেয়ার স্টাইল। আমি চাইলে চুল বড় রাখতে পারি, চাইলে ছোট রাখতে পারি, নখ চাইলে বড় রাখতে পারি, ছোট রাখতে পারি, বিভিন্ন ভাবে মেকআপ করে নিজের গঠনটাকে অন্যরকম করতে পারি। এই জিনিসগুলো পরিবর্তন সম্ভব। কিন্তু মৌলিক যে জিনিসটা, আমার যদি 2টা চোখ তুলে নেই তাহলে তো শরীরে কিছু থাকলো না, 2টা হাত কেটে নেই শরীরে কিছু থাকলো না। তো এই যে মৌলিক বডিটা আছে, যেটা স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা অবশ্যই এবং অবশ্যই পরিবর্তন অযোগ্য। এবং এটাকে বলা হয়েছে 7-এর খ নাম্বার অনুচ্ছেদে। 7-এর খ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান কিন্তু মানে মৌলিক বিষয় যেগুলো আছে, এই মৌলিক বিষয়গুলো অপরিবর্তনযোগ্য। অর্থাৎ আমাদের মূলনীতি যেগুলো আছে, তফসিল যেগুলো আছে, তারপরে হচ্ছে আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে, এই বিষয়গুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। এই জিনিসগুলোই বলা হয়েছে মৌলিক বিষয়গুলো পরিবর্তন অযোগ্য। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। সবাই যদি বুঝে থাকেন তাহলে চিল্লায় বলেন ঠিক কিনা, বলেন বুঝতে পেরেছেন কিনা। আর আমি যে আজকে সংবিধান ক্লাসটা নিচ্ছি, সংবিধান ক্লাসটা করার পরে আপনার নিজেরা সংবিধান পড়তেই হবে না। সংবিধানটা আপনি খালি আমি ম্যাজিকের মতো করে আপনাকে অনুচ্ছেদগুলো শেখাবো। এর পরবর্তীতে আপনি আমার প্রিসাইজ বইটা আপনার কাছে আছে কিনা জানি না, যদি না থাকে আপনি পেজে নক দিয়ে একটু এই বইটা অর্ডার করে ফেলবেন। এটা একটা জব সলিউশন, যেখানে আমাদের যে সাবজেক্টগুলো পড়াই আমি 10টা সাবজেক্টেরই একদম A to Z এখানে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের। এবং এখানে বিসিএস এর প্রশ্নগুলো আলাদা, প্রাইমারির প্রশ্নগুলো আলাদা, নিবন্ধনের প্রশ্নগুলো আলাদা, ব্যাংকের প্রশ্নগুলো আলাদা, পিএসসি অন্যান্যগুলো আলাদাভাবে সাজানো আছে। যাদের কাছে আছে সংবিধান অধ্যায়টা আমার ক্লাসটা দেখবেন। তারপরে এই বইয়ের মধ্যে সংবিধানের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, আমি যে টেকনিকগুলো বলবো সেগুলো এখানে লেখাই আছে। তো এই বই থেকে যদি আপনারা প্রিভিয়াস ইয়ার পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনারা যে কোনো পরীক্ষার মধ্যে দেখবেন যে আপনি 80 to 90% কোশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবেন।
ওকে, চিল্লাই বলছেন ঠিক কিনা, কে কে বলছেন দেখি। কাজল রেখা বলেছেন ঠিক, নূর আপু বলেছেন ঠিক, ইস্টার জয়া আপু কেন ক্লিয়ার লিখেছেন, ঠিক তো বলতে বলেছিলাম। তৈয়ব আলী ঠিক মনে থাকবে ইনশাল্লাহ, ওকে ফাইন। জুই আপু ঠিক লিখেছেন, জেবিন আপু ঠিক লিখেছেন, মাহফুজা মিম লিখেছেন স্যার। হৃদয় ভাই লিখেছেন ঠিক। কিশোরগঞ্জের বনলতা সেন আমি, আহা ওকে, বনলতা সেন। চলেন এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের অধ্যায় বা ভাগগুলো আলোচনা করব এবং ওই অধ্যায়ের বিষয়বস্তু কি আমরা আলোচনা করব এবং ওই অধ্যায়ের মধ্যে কত থেকে কত অনুচ্ছেদ আছে আলোচনা করব। কারণ ডিরেক্ট এগুলো প্রশ্ন আসে যে প্রথম ভাগ এর বিষয়বস্তু কি, আমাদের বলতে হবে প্রথম ভাগে আলোচনা করেছে প্রজাতন্ত্র সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশ যে একটা প্রজাতন্ত্র হবে, গণতান্ত্রিক একটা দেশ হবে এবং এর নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা কিন্তু সংবিধানেই উল্লেখ আছে। ওকে, তারপরে বাংলাদেশের আসলে সীমানা কতটুকু হবে, রাজধানী কতটুকু হবে, তারপর ভাষা কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় পতাকা কি হবে, এই প্রজাতন্ত্র অধ্যায়ের মধ্যে এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে প্রথম যে অধ্যায় আমাদের, সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রজাতন্ত্র। এবং এই প্রজাতন্ত্র কত থেকে কত অনুচ্ছেদ, বাংলাদেশের অনুচ্ছেদ কয়টা, 153টা। এই 153টার প্রথম ভাগের মধ্যে আছে 1 থেকে 7 অনুচ্ছেদ পর্যন্ত, 7-এর খ এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় কি আছে, দ্বিতীয় অধ্যায় আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ওই যে আমরা 4টা যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি করলাম, ওই 4টা মূলনীতির পাশাপাশি ওই 4টা মূলনীতির বিস্তারিত ব্যাখ্যা পর্যন্ত একদম 8 নাম্বার থেকে 25 নাম্বার পর্যন্ত অনুচ্ছেদে বলা হয়েছে। এই যে 8 থেকে 25 নাম্বার অনুচ্ছেদ, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় যদি দেখি আমরা, তাহলে মৌলিক অধিকার তৃতীয় অধ্যায় আছে, অর্থাৎ আপনি আমি যে বেঁচে থাকবো, রাষ্ট্রের কাছ থেকে আমাদের কি কি প্রাপ্তি আছে, আমাকে চাইলেই কি একজন পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে পারবে কিনা, আমার আসলে মানে কোনো একটা জায়গায় আমি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবো কিনা, আমার পেশার স্বাধীনতা আছে কিনা, আমার ধর্মের স্বাধীনতা আছে কিনা, আমার চলাচলের স্বাধীনতা আছে কিনা, আমার সংবিধানের স্বাধীনতা আছে কিনা, আমার সংগঠন করার স্বাধীনতা আছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো যে জায়গাটার আলোচনা করা হয় সংবিধানের, সেই জায়গাটাকে বলা হয় মৌলিক অধিকার। হ্যাঁ ঠিক আছে, মৌলিক অধিকার। এবং মৌলিক অধিকার হচ্ছে 26 থেকে 47 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত 18টা মৌলিক অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। এরপরে যদি দেখি আমরা, তারপরে হচ্ছে নির্বাহী বিভাগ। আমরা জানি এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একদম একটা কোর বিভাগ, অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালিত হয় যেই একদম ইয়াটার মাধ্যমে, কোর জিনিসটার মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ। অর্থাৎ এখানে কে কে আছে, এখানে আছে হচ্ছে আমাদের একদম প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিভিন্ন আমলারা, মানে হচ্ছে যে আমাদের দেশ চালানোর জন্য যে বিসিএস এক্সাম দিয়ে যে আপনারা সামনে বিসিএস ক্যাডার হবেন, অ্যাডমিন হবেন, পুলিশ হবেন, হ্যাঁ, এই যে এগুলা কোথায় কাজ করে, আসলে এরা কিভাবে সচিবালয়ে কাজ করে, কিভাবে লোকাল গভর্নমেন্টে কাজ করে, ডিসি এসপি দের কাজ কি, মানে যাবতীয় জিনিসগুলা এই শর্ট ইয়ার মধ্যে টোটাল ভাবে নির্বাহী বিভাগটার মধ্যে আছে। এবং নির্বাহী বিভাগটাই কিন্তু একটা রাজ্যের মানে প্রাণ কেন্দ্র বা হার্ট বলা হয়ে থাকে, যেটা 48 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত বুঝিত। তাহলে এইটা চতুর্থটা কি, চতুর্থটা হচ্ছে অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে দেখেন এই যে পরিচ্ছদ, এই যে আমি বললাম যে একটা অধ্যায়ের মধ্যে বড় বড় পার্টগুলো নিয়ে একটা করে পরিচ্ছদ। এই যে দেখেন, প্রথম পরিচ্ছদে রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, দ্বিতীয় পরিচ্ছদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী সম্পর্কে বলা আছে বা মন্ত্রিসভা, তৃতীয় পরিচ্ছদে স্থানীয় শাসন সম্পর্কে বলা আছে, চতুর্থ পরিচ্ছদে প্রতিরক্ষা কর্ম বিভাগ সম্পর্কে বলা আছে, পঞ্চম পরিচ্ছদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। আবার এই যে একটা রাষ্ট্রপতি সম্পর্কে অবশ্যই অনেকগুলো জিনিস আছে, অর্থাৎ রাষ্ট্রপতির হওয়ার যোগ্যতা, অযোগ্যতা, সে কিভাবে অভিবাসনে ইয়াতে যাবে, অভিশংসন হবে রাষ্ট্রপতি কিভাবে হচ্ছে আপনার কত বছর পদ পর্যন্ত নিজের পদ বহাল রাখতে পারবে বা মেয়াদ কতদিন, এই যাবতীয় বিষয়গুলো আলোচনা করার জন্য আবার এখানে কয়েকটা অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। যে 48 থেকে 54 পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী 55 থেকে 58, তারপরে স্থানীয় শাসন 59-60, তারপরে হচ্ছে এই যে কি প্রতিরক্ষা কমিশন 61 থেকে 63, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে 64 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তাহলে আলটিমেটলি কথা হচ্ছে চতুর্থ যে ভাগটা আছে আমাদের অধ্যায়টা, এই অধ্যায়টার আমাদের ডিউরেশন 48 থেকে 64 নং অনুচ্ছেদ, এবং এখানে আবার পরিচ্ছদ আকারে কিছু কিছু আলাদা আলাদা ভাগ আছে। এবার আসি আমরা পঞ্চম ভাগ বা পঞ্চম অধ্যায়। এটা হচ্ছে আমাদের আইনসভা বা জাতীয় সংসদ, যেটাকে আমরা বলি। এই জাতীয় সংসদটা হচ্ছে 94 থেকে 117। এখানেও কিছু পরিচ্ছেদ আছে, যেমন প্রথমে সংসদ বা সংসদের গঠন কিভাবে হবে, কি সমাচার, এই সম্পর্কে, সংসদের প্রতিষ্ঠা কিভাবে হলো, এই সম্পর্কে বলা আছে। এরপরে এটা আবার ওই যে 65 থেকে 79 পর্যন্ত বলা আছে। দ্বিতীয় পরিচ্ছদ আইন প্রণয়ন পদ্ধতি, অর্থাৎ সংসদে কিভাবে আইন প্রণীত হবে, একটা প্রথমে বিল, সরকারি বিল কি, বেসরকারি বিল কি, অর্থ বিল কি, যাবতীয় জিনিসগুলো এখানে আছে, যেখানে 80 থেকে 92 পর্যন্ত। এরপরে তৃতীয় পরিচ্ছদ অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতি জরুরি অবস্থায় কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবেন, সেই সম্পর্কে বলা আছে 93 নম্বর অনুচ্ছেদে। তখন আর সংসদের আইন কার্যকর হবে না, এইভাবে বলা আছে। ষষ্ঠ বিভাগ যেটা, সেটা আমাদের বিচার বিভাগ। আমরা জানি সরকারের 3টা ভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে আইনসভা, একটা হচ্ছে বিচার বিভাগ। এগুলা, এই 3টা বিভাগের যত অনুচ্ছেদ আছে, এগুলো আমরা যখন বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায়টা করব তখন আলোচনা করব। এখন আপাতত এই 3টা অধ্যায় বাদে যে বাকি অনুচ্ছেদগুলো আছে, সেগুলো আমি খুব ম্যাজিকের মতো করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানের মধ্যে কোনটা কয়টা পরিচ্ছেদ আছে? দ্বিতীয় পরিচ্ছদে আছে অধস্তন আদালত, তৃতীয় পরিচ্ছদে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা 116 থেকে আলটিমেটলি 114 থেকে 117 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে আমাদের এই ষষ্ঠ বিভাগ বা হচ্ছে
বিচার বিভাগ। এরপরে সপ্তম বিভাগে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে 118 থেকে 126। অষ্টম বিভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করা হয়েছে 127 থেকে 32। এই বিভাগটা থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসেই না। এরপর হচ্ছে নবম বিভাগ বাংলাদেশ কর্ম কমিশন অর্থাৎ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলা হয় বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটার আন্ডারে বিসিএস পরীক্ষা হয়। এই পাবলিক সার্ভিস কমিশন কিভাবে করবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যরা আছে তাদের কাজ কি, তাদের মেয়াদ কি, এই সম্পর্কে বলা আছে হচ্ছে এখানে 137 থেকে 141। দশম অধ্যায়ে আছে বাংলাদেশের সংবিধানের সংশোধন, একটা মাত্র অনুচ্ছেদ 142, এবং একাদশ অধ্যায় আছে বিবিধ, মানে এগুলো বাদ দিয়ে আর কিছু জিনিস আছে যেগুলো 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে। অর্থাৎ বিদেশের সাথে যুদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে আমাদের করণীয় কি, কাদের অনুমতি লাগবে না লাগবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের অবশ্যই এবং অবশ্যই জানতে হবে। শুধুমাত্র আপনারা কোন অধ্যায়টা কত থেকে কত অনুচ্ছেদ, এখান থেকে এই আইডিয়াগুলো নেন। পরবর্তীতে আমি অনুচ্ছেদগুলো এমন ভাবে ম্যাজিকের মতো পড়াবো, আপনি মানে আপনার মনে থাকতে বাধ্য ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার মনে থাকতে বাধ্য। আমাদের যে পেইড ব্যাচগুলো হচ্ছে, এই পেইড ব্যাচের মধ্যে আমি এগুলো ডিটেইল ক্লাসগুলো নেব এবং নিচ্ছিও আলহামদুলিল্লাহ, খুব ভালো রেসপন্স। তো এইটা প্রথম ক্লাসটা ফ্রি করে দিয়েছি আপনাদের দেখার জন্য, পরে যেগুলো আমরা অনুচ্ছেদের ক্লাসগুলো করব এগুলো আমাদের পেইড ব্যাচের মধ্যে হবে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচের মধ্যে ভর্তি হতে পারেন। আর আমাদের কিন্তু এই যে 16 তারিখ থেকে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, 16 তারিখ থেকে 16 আগস্ট আমাদের প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষকের রিভিশন এন্ড প্র্যাকটিস ব্যাচ। এই জিনিসগুলো আমরা টানা রিভিশন করব। রিভিশন করার পরে এই অধ্যায় থেকে যত প্রশ্ন এসছে এবং আসতে পারে এই ওরকম অনেক 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 প্রশ্ন প্র্যাকটিস করব ব্যাখ্যা সহ, যাতে করে আপনি প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা হবে ওখানে যাতে খুব ভালো করতে পারেন। এবং শুধু প্রধান শিক্ষক না, আসলে আপকামিং যে কোনো পরীক্ষার মধ্যে আপনারা এই রিভিশন ব্যাচের মধ্যে যদি ইনক্লুড থাকেন, দেখবেন যে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছেন পরীক্ষার মধ্যে। আমি আশাবাদী খুবই, কারণ ক্লাসগুলো যেভাবে আমরা রেডি করছি তাতে আপনারা খুব বেশি উপকৃত হবেন। কারণ আমরা কোনো একটা জিনিস পড়ার পরে ওইটা সম্পর্কে প্রচুর প্র্যাকটিস করলে কিন্তু আমাদের জিনিসগুলো আরো ভালো মাথায় থাকে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে কথাবার্তা। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সমূহ আগামী ক্লাসে আমি পড়াবো, কিন্তু আজকে আমি আরেকটা জিনিস পড়িয়ে ফেলি, সেটা হচ্ছে না হলে অনেকগুলো ক্লাস লাগবে শেষ করতে। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলো আমি পড়াবো এখন। সংশোধনীগুলো আপনারা একদম ম্যাজিকের মতো করে আজকের পর থেকে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। সবাই প্রস্তুত হন, প্রস্তুত হলে আমাকে বলেন যে সবাই প্রস্তুত, রেডি সবাই। সংবিধানের সংশোধনী এখন আমরা পড়বো, আর আগামী দিন আমরা অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। সবাই বলেন তো সংবিধানের সংশোধনীর জন্য সবাই রেডি কিনা? রেডি হলে সবাই লিখেন রেডি, রেডি হলে সবাই লিখেন রেডি। রিভিশন কোর্সের ফি মাত্র 500 টাকা, 60টা ক্লাস হবে। ক্লাসের পিডিএফ পাবেন, প্রধান শিক্ষকের বিগত সালে যে টপিক ভিত্তিক প্রশ্ন আসছে সেগুলোর পিডিএফ আমি দেবো। আর এই যে মানে ক্লাসের সাথেই লাইভ এক্সামের ব্যবস্থা থাকবে। ক্লাসটা করানোর পরে আমরা লাইভ এক্সাম নেব, মানে আপনারা প্রথমে উত্তর বলবেন, পরে আমরা ব্যাখ্যা করব। এটার ফি মাত্র 500 টাকা। আপনারা কেরিয়ার কি পেজের মধ্যে বা প্রিসাইজ পেজের মধ্যে যে কোনো এক জায়গায় মেসেজ দিলেই আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে, ভর্তির প্রসেস। এটা খুব ইফেক্টিভ একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি জুয়েল ভাই এবং মারুফ স্যার। সবাই রেডি? খুব খুব চমৎকার হবে এখন, খুব চমৎকার। সবাই রেডি হয়ে যান। আমার রেডি ভাই বোনদেরকে আমি দেখতে চাই। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মাহফুজা মিমাপু ভর্তি হয়েছি স্যার, ওকে ফাইন, ভালো কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। সবাই রেডি? স্যার আপনাদের অফলাইন অফিসটা কোথায়? আমার অফিসটা হচ্ছে বিকন মোড়ে, রংপুর শাপলা চত্বরের পরেই যে মোড়টা বিকন মোড়, এই বিকন মোড়ে আমাদের অফিস, আব্বা হোটেলের অপোজিটে বিল্ডিং এর 2 তলায়। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই পাশে ফিরে আসি। সংবিধান সংশোধনী খুব মজা করে আজকে আমরা এটা পড়বো, আজকের পর থেকে জীবনেও ভুল হবে না। সংবিধানের সংশোধনী, ওকে? আজকের পর থেকে আপনারা চাইলেও ভুল হবে না। প্রথম কথা, সংবিধানের সংশোধন হয়েছে এখন পর্যন্ত কতবার? বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। যেহেতু 17 বার সংশোধন হয়েছে, তার মানে আমাদের টোটাল সংশোধনী কতগুলো? আমাদের টোটাল সংশোধনী লাভের ভিতরে 17টা সংশোধনী। এখন আমরা এই 17টা সংশোধনী সম্পর্কে একদম এ টু জেড জানবো, যতটুকু আসলে জানা দরকার ততটুকু জানবো, এবং খুব চমৎকার করে এগুলো মনে রাখার চেষ্টা করব।
আচ্ছা, ক্লাস শেষ হলে এখন গানটা শোনাবো আপনাদেরকে, এই গানটা। ওকে, কিরে কয়জন দেখছেন আপনারা ক্লাসটা? আমার এখানে কেন জানি শো করছে না। কয়জন দেখছেন ক্লাসটা একটু বলেন তো আমাকে, একটু কষ্ট কষ্ট করে। ক্লাসটা কয়জন দেখছেন? আমার এখানে শো করছে না কেন? তিনজন? এতগুলো কমেন্ট আসতেছে। এত মানুষ কমেন্ট করছে না, তিনজন কেন জানি এখানেও এখন স্টাক হয়ে আছে তিনজনে, বুঝলাম না ঘটনা কি। অথচ অনেক মানুষ তো কমেন্ট করছেন আপনারা। 54 জন। আচ্ছা, আচ্ছা চলেন তাহলে আমরা এভাবে করে মনে রাখবো যে প্রথম চারটা সংশোধনী আমরা মনে রাখবো 1 থেকে 4 নাম্বার সংশোধনী আমরা এইভাবে করে মনে রাখবো যে যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, তাই না? যুদ্ধ জরুরি, দেশকে টিকায় রাখার জন্য যুদ্ধ জরুরি, আর সীমানার জন্য কে? রাষ্ট্রপতি। এই কথাটা যদি আমরা মনে রাখি 1 থেকে 4 নাম্বার শেষ, আমরা মনে রাখবো যে যুদ্ধ জরুরি, যুদ্ধ জরুরি, যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি, সীমানার জন্য রাষ্ট্রপতি। এটা আমরা মনে রাখবো যে যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। যুদ্ধ 1, জরুরি 2, সীমানা 3, রাষ্ট্রপতি 4। এই 4টা অনুচ্ছেদ আমাদের, এই 4টা সংশোধনী হচ্ছে আমাদের 1 থেকে 4 নং সংশোধনী। কি মনে রাখবো আমরা মনে রাখবো, হ্যাঁ আনো ওই কেক গুলোই তো আনতে পারো, পাইলে কেক গুলোই ভালো লাগে, পেটিস নিলে গরম করে নিও। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। 1 থেকে 4 সবাই কমেন্টে লিখে ফেলেন, এটা সবাই একটু কমেন্টে লিখে ফেলেন। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। ওকে, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 1 নাম্বার সংশোধনী, যেটা এখন আসার সম্ভাবনা একটু কম। সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। এটা আওয়ামী লীগের সময় খুবই ইম্পর্টেন্ট ছিল। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এটা হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমরা মনে রাখবো যুদ্ধাপরাধীদের বিচার। ওকে, 2 নাম্বার হচ্ছে জরুরি। জরুরিতে হচ্ছে জরুরি অবস্থার বিধান, অর্থাৎ ওই যে আমাদের দেশের সংকট মুহূর্তে যে জরুরি অবস্থার প্রয়োজন হয় না, এই জরুরি অবস্থানের বিধানটা আনা হয়েছে সংবিধানের কত নম্বর সংশোধনীর দ্বারা? 2 নাম্বার সংশোধনীর দ্বারা। এবং এটা কত সালে করা হয়েছিল? 1973 সালে। এই প্রথম দুইটাই হচ্ছে 1973 সালে, দুইটাই হচ্ছে 1973। সবগুলো সাল আসে না, তারপরে একটু করে দেখে রাখেন, 1973। তাহলে যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। এই সীমানার জন্য রাষ্ট্রপতিতে এই সীমানা যেটা আছে, এই সীমানা হচ্ছে যে ভারত পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার, মানে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হওয়ার পরে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ শেষ করার পরে ইন্দিরা গান্ধীর সাথে যে সীমান্ত চুক্তি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই সীমান্ত চুক্তি সম্পর্কিত যে সংশোধনী, সেটা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে সীমানা এবারের জন্য আমাদের ইম্পর্টেন্ট না, কারণ এটা যেহেতু বঙ্গবন্ধু রিলেটেড, এখনো পরীক্ষায় আসবে না। ওকে, তাহলে এটা দরকার নেই তাহলে। আর সীমানার জন্য রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিতে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা। ওকে, এবং গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা হ্রাসের ব্যাপারে যে সংশোধনীটা হয়েছিল, এই সংশোধনীটা হচ্ছে 4র্থ সংশোধনী। অর্থাৎ আমাদের বাংলাদেশ কিন্তু বর্তমানে কি আছে? বর্তমানে আছে হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এখানে কি প্রধানমন্ত্রী শাসিত। আর এই যে প্রধানমন্ত্রী শাসিত কিন্তু 1971 সালের পরেও ছিল। 72 সালের সংবিধানে প্রথম যে সংবিধানটা করা হলো, এটা হচ্ছে 4র্থ সংবিধান, এবং এই সংবিধানের করা হয়েছিল মেবি 1974 সালে। 1974 সালে এই সংশোধনটা করা হয়, এবং এই সংশোধনের উদ্দেশ্য ছিল যে 74 সালে নাকি 75 সালে, 75 সালে, এটা মানে 75 সালে, সরি 75 সালে, অর্থাৎ
বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 75 সালে সংবিধান করা হলো, যে সংবিধানটা প্রথমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল সেটাকে 1975 সালে সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত করা হলো এবং একদলীয় করা হলো এবং সংবাদপত্র সবকিছু স্বাধীনতা হরণ করা হলো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট। কিন্তু আমরা দেখছি এখন বর্তমানেও কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, তার মানে রাষ্ট্রপতি সংক্রান্ত শাসন ব্যবস্থা নাই। তাহলে ডেফিনেটলি আমাদের এটা মনে রাখতে হবে, এই সংবিধানটা কিন্তু বাতিল হয়ে গেছে, কারণ এটা যদি এই সংশোধনী যদি বাতিল না হতো এখনো আমরা রাষ্ট্রপতি পরিচালিত কিন্তু সরকার ব্যবস্থাই পেতাম, তাই না? তাহলে আমরা প্রথম চারটা মনে রাখবো, যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত সংশোধনী 1 নম্বর সংশোধনী, জরুরি অবস্থার বিধান সম্পর্কিত সংশোধনী 2 নম্বর সংশোধনী, সীমানা নির্ধারণের যে সংশোধনী এটা 3 নম্বর সংশোধনী, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার যে সম্পর্কিত যে সংবিধানের সংশোধনী সেটা হচ্ছে 14 সংশোধনী। তাহলে এটা আমরা মনে রাখবো যে যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি। 1 থেকে 4 নম্বর শেষ। এবার আমরা আসবো হচ্ছে সংবিধানের 5 থেকে 9 নম্বর সংশোধনী। 5 থেকে 9 নম্বর সংশোধনী কত নাম্বার? 5 থেকে 9 নম্বর। এটা আমরা এইভাবে করে মনে রাখবো যে বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো বৈধ বহাল, এরপরে কি মনে রাখবো? বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। 2 মেয়াদে, এটাও লিখে ফেলেন, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। ওকে, কি মনে রাখবো আমরা মনে রাখবো যে বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। আমার সাথে সাথে একটু মুখ দিয়ে উচ্চারণ করেন, দেখবেন নিজের মুখস্থ হয়ে গিয়েছে। কি মনে রাখবেন? 5 থেকে 9 বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। সিরিয়ালি লিখে ফেলেন। এটা 6 নম্বর সংশোধনী, 7 নম্বর সংশোধনী, 8 নম্বর সংশোধনী, 9 নম্বর সংশোধনী, আর কি হলো 5 কই গেল? 5ই তো লিখি নাই। এটা 5 নম্বর সংশোধনী, এটা 6 নম্বর সংশোধনী, এটা 7 নম্বর সংশোধনী, এটা 8 নম্বর সংশোধনী এবং এটা 9 নম্বর সংশোধনী। এখন আসি বিষয়বস্তুগুলো আসলে কি। বিষয়বস্তুগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে বৈধ বহাল বৈধ ধর্ম। প্রথম বৈধতা দ্বারা আমরা আসলে কি বোঝাচ্ছি? প্রথম বৈধতার দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে 1975 সালে যখন বঙ্গবন্ধু হত্যা হলো, এই 75 সাল থেকে 79 সাল পর্যন্ত এই 4 বছরে যত রকমের সামরিক কর্মকাণ্ড হয়েছে, এই সকল সামরিক কর্মকাণ্ডের বৈধতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে। এবং সেই সময় ইনডেমনিটি জারি করা হয়েছিল বা দায় মুক্তি, অর্থাৎ এই সময় যত সেনা কর্মকর্তা যা কিছু করেছে কোনো কিছুর জন্য কোনো বিচার হবে না। এটাই হচ্ছে সামরিক বৈধতা, সামরিক শাসনের বৈধতা। 75 সালে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এবং তারপরেই হচ্ছে ক্ষমতায় যারা এসেছিল সামরিক শাসন জারি হয়েছিল। এই সামরিক শাসনে যারা শাসন করেছে তাদের সকল ধরনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য একটা সংশোধনী হয়েছিল, যেটাকে বলা হয়েছে হচ্ছে বৈধ হিসেবে আমি এখানে উল্লেখ করেছি। তাহলে বৈধ বহালটা আসলে এটা এত বেশি ইম্পর্টেন্ট কোনো সংবিধানের কোনো সংশোধনী না। এটা হচ্ছে উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে, এটাই হচ্ছে বহাল। মানে উপরাষ্ট্রপতির পদে বহাল থেকে রাষ্ট্রপতি, তখন পদ ছিল উপরাষ্ট্রপতি পদ ছিল, এখন এটা পদ বিলুপ্ত করা হয়েছে। উপরাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতির পদে বহাল থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। রাষ্ট্রপতি নির্বাচন। ওকে, তাহলে উপরাষ্ট্রপতির পদে বহাল থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত, এটা হচ্ছে আমাদের বহাল থেকে আমরা মনে রাখবো। তাহলে বৈধ বহাল। ওকে, বৈধ বহাল। এবার কি আছে? বৈধ ধর্ম। এবার আবার বৈধ, এই বৈধতে আবার সামরিক শাসন। এবার এরশাদ ক্ষমতা আসছে, এরশাদ ক্ষমতায় এসে অনেক কিছু করেছে যার জন্য আমরা স্বৈরাচার বলে থাকি। তাহলে এই যে 1982 সালে এরশাদ ক্ষমতায় আসলো এবং 82 থেকে 86 সাল পর্যন্ত যত সামরিক কর্মকাণ্ড ছিল, এবারে সামরিক কর্মকাণ্ডটা কবে থেকে কবে? 1982 থেকে 86 সালের যে সামরিক কর্মকাণ্ড ছিল, এই সামরিক কর্মকাণ্ডের বৈধতা, সামরিক কর্মকাণ্ডের বৈধতা।
কর্মকাণ্ডের সামরিক কর্মকাণ্ডের বৈধতা, সামরিক কর্মকাণ্ডের বৈধতা। ওকে, এই যে 1982 থেকে 86 সাল পর্যন্ত সামরিক কর্মকাণ্ডের যে বৈধতা, এটাকে আমরা আরেকটা বৈধ হিসাবে দেখলাম। তাহলে আমরা কি দেখলাম? বৈধ বহাল, বৈধ ধর্ম। এই যে ধর্ম, এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন এই যে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়, রাষ্ট্রধর্ম করা হয়। ওকে, এটা কত নম্বর সংশোধনীর মাধ্যমে? এটা করা হয়েছে হচ্ছে অষ্টম সংশোধনীর মাধ্যমে। এটা একটা ভালো সংশোধনী। আর তাছাড়া এখানে আরেকটা ভালো কাজ করেছিলেন উনি, হোসেন মোহাম্মদ এরশাদের আসলে ভালো বেশ কিছু কাজ আছে, যার মধ্যে আরেকটা ভালো কাজ হচ্ছে যে উনি হাইকোর্টের 6টা বেঞ্চ হচ্ছে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করেছিলেন। ওকে, হাইকোর্টের 6টা বেঞ্চ বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে কোনো মামলার নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট ডিভিশনের কি লাগে? রায় লাগে। তো এই হাইকোর্ট আগে শুধুমাত্র ঢাকায় ছিল, যার কারণে যে কোনো মামলার রায় পাওয়ার জন্য মানুষের ঢাকার উপর নির্ভর করতে হতো। ঢাকায় অনেক রায় জমে যেত বা অনেক মামলা জমে যেত, মামলাগুলো নিষ্পত্তি হতে সময় লাগতো। বিভাগীয় শহরগুলোতে যখন হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হলো তখন বিভাগীয় মামলাগুলো বিভাগেই নিষ্পত্তি হওয়া শুরু হয়ে গেল এবং মামলা জটিলতা আস্তে আস্তে কমতে থাকলো। এই জন্য এই 8 নম্বর সংশোধনে ইনি যে হাইকোর্টের 6টা বেঞ্চ স্থাপন করেছিলেন, হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করেছিলেন। কোথায়? বিভাগীয় শহরগুলোতে করেছিলেন। এটা 8 নম্বরে এক্সট্রা ভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে বৈধ বহাল, বৈধ ধর্ম, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। এই 2 মেয়াদে সীমাবদ্ধকরণ বলতে বোঝায় যে যেহেতু আমাদের ওই যে 4 নম্বর সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা শুরু হলো, এই রাষ্ট্রপতির পদের মেয়াদের ব্যাপারটা এই 9 নম্বর সংশোধনীতে এসে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন রাষ্ট্রপতি একাদিক্রমে হোক বা একাদিক্রমেই হোক, অর্থাৎ ধারাবাহিকভাবে হোক বা ছেড়ে ছেড়ে হোক, 2 বারের বেশি মেয়াদে থাকতে পারবে না। অর্থাৎ 5 10 বছরের বেশি মেয়াদে থাকতে পারবে না। যেমন ইয়ার নিয়ম, ইউএস এর এখন নিয়ম যেটা আছে আর কি, যে ইউএস এর প্রেসিডেন্ট কখনোই 2 বারের বেশি নির্বাচিত হতে পারবে না। তো এই 2 মেয়াদের সীমাবদ্ধকরণ বলতে বোঝায় হচ্ছে রাষ্ট্রপতির পদের মেয়াদ 2 বছর, 2 মেয়াদ করা। রাষ্ট্রপতির পদের 2 বারের মেয়াদ, 2 বারের মেয়াদ। অর্থাৎ রাষ্ট্রপতি কখনো 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এটাই হচ্ছে আমাদের বৈধ বহাল, বৈধ ধর্ম, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ সম্পর্কিত কথাবার্তা। তাহলে 1 থেকে 4 আমরা মনে রেখেছি যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি। 1 থেকে 4 আমরা কিভাবে মনে রেখেছি? যে যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি। আর 5 থেকে 9 কিভাবে মনে রাখলাম? 5 থেকে 9 আমরা মনে রাখলাম বৈধ বহাল, বৈধ ধর্ম, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। বৈধ বহাল, বৈধ ধর্ম, 2 মেয়াদে সীমাবদ্ধকরণ। এবার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এবার মনে রাখতে হবে হচ্ছে একদম 9 পর্যন্ত মনে রাখলাম, তো এবার আমরা 10 থেকে 14 পর্যন্ত মনে রাখবো। চলেন আমরা এবার 10 থেকে 14 পর্যন্ত মনে রাখি। 10 থেকে এই 10 নাম্বার থেকে 14 নাম্বার অনুচ্ছেদ একটু আমরা অনুচ্ছেদ বলছি, 10 থেকে 14 নাম্বার সংশোধনী আমরা মনে রাখি। এটার জন্য কিচ্ছু না, একটা ছোট্ট ঘটনা মনে রাখবেন। একজন মহিলা যে 45 বছর বয়সে এসএসসি দিয়েছে। ওকে, 10 থেকে 14 মহিলা এসএসসি 45, একজন মহিলা 45 বছর বয়সে এসএসসি দিয়েছেন। এটা 10 থেকে 14 নাম্বার সংশোধনীর বিষয়বস্তু। কি আছে এখানে? মহিলা এসএসসি 14, মহিলা এসএসসি 45, মহিলা এসএসসি 45। সবাই আগে লিখে ফেলেন, সবাই কমেন্টে লিখে ফেলেন মহিলা এসএসসি 45, মহিলা এসএসসি 45। আপনারা কে কে আমাদের প্রাইমারির হেড টিচারের রিভিশন এন্ড সাজেশন ব্যাচে ভর্তি হয়েছেন বলেন তো? এই জিনিসগুলো আবার আমরা রিভিশন দেব, সুন্দর করে এখান থেকে অনেক অনেক কোশ্চেন সলভ করব, আপনারা খুব উপকৃত হবেন। যারা এখনো হননি, যারা এখনো এইটাতে ভর্তি হননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 500 টাকার দিকে না তাকিয়ে আপনারা জাস্ট প্রাইমারি রিভিশন এন্ড প্র্যাকটিস ব্যাচটাতে এনরোল করেন, প্রচুর উপকৃত হবেন। বিশ্বাস করেন, আপকামিং যে কোনো পরীক্ষার মধ্যে খুব ভালো করতে পারবেন, এইটাতে আপনারা খুবই ভালো করতে পারবেন। মহিলা এসএসসি 45 লিখেছেন, মহিলা এসএসসি 45 লিখেছেন। রূপা আপু ভর্তি হয়েছে। ওকে ফাইন। যারা হননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দীপ্ত ভাইয়া যে আপনারা এটাতে হন, উপকৃত হবেন, ভালোই উপকৃত হবেন, বিশ্বাস করেন ভালো উপকৃত হবেন। ওকে, মহিলা এসএসসি 45, মহিলা এসএসসি 45 লিখেছেন। প্রথমটা হচ্ছে মহিলাদের 30টা আসন 10 বছরের জন্য। এই প্রথম মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হলো সংসদে। মহিলাদের 30টা আসন 10 বছরের জন্য। মহিলাদের সংসদে মহিলাদের 30টি আসন, 30টি আসন কত বছরের জন্য সংরক্ষণ করা হলো? আসন 10 বছরের জন্য, 10 বছরের জন্য।
মহিলাদের সংসদে মহিলাদের সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হলো এবং কয়টা সংরক্ষিত আসন দেওয়া হলো? প্রথমে 30টা সংসদ মানে দেওয়া হলো, সংরক্ষিত আসন দেওয়া হলো। কত বছরের জন্য? 10 বছরের জন্য দেওয়া হলো। এবং মজার ব্যাপার, 10 নম্বর সংশোধনী 10 বছর, 10 নম্বর সংশোধনী 10 বছর। ওকে, তাহলে মহিলা এসএসসি, প্রথম এসতে কি হয়? এই প্রথম এসতে হচ্ছে খুবই একটা বাইক্যা একটা সংশোধনী হয়েছিল, অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি একজন ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, ওনাকে প্রধান বিচারপতির পদে ফিরিয়ে আনার জন্য। অস্থায়ী রাষ্ট্রপতি, এটা আসবে না কখনো, অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদে ফিরিয়ে আনার, বিচারপতির পদে ফিরিয়ে আনার জন্য। শুধু এটা এসতে শাহাবুদ্দিন লিখে রাখেন, শাহাবুদ্দিন। ওকে, অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তার যে বিচারপতির পদ ছিল এই পদে ফিরিয়ে আনার জন্য একটা সংশোধনী করা হয়েছে, যেটা আসলে আসার সম্ভাবনা খুবই কম। ওকে, তাহলে এই গেল হচ্ছে এস। আরেকটা এসতে কি? আরেকটা এসতে হচ্ছে সংসদীয় পদ্ধতি। আচ্ছা, এটার তো নাম্বারগুলো আমরা লিখে রাখি নাই। এটার নাম্বারগুলো হচ্ছে মহিলা হচ্ছে 10 নাম্বার সংশোধনী, এস হচ্ছে 11 নাম্বার, এই হচ্ছে 12 নাম্বার, এই সি হচ্ছে 13 নাম্বার এবং এই 45 হচ্ছে 14 নাম্বার সংশোধনী। ওকে, তাহলে মহিলা এসএসসি। এই যে এসতে হচ্ছে, এই এসতে হচ্ছে সংসদীয় পদ্ধতি। এই এসতে কি? এসতে হচ্ছে সংসদীয় পদ্ধতি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমরা পড়েছিলাম যে 4 নম্বর চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। তাহলে ওইটা যদি এখনো কার্যকর থাকতো তাহলে তো আমরা এখনো রাষ্ট্রপতি শাসিত মানে সরকার ব্যবস্থায় থাকতাম, কিন্তু ওইটা তো এখন আমরা নাই। তার মানে নাই কেন? নিশ্চয়ই ওই সংবিধানটা, সংশোধনীটা বাতিল হয়েছে বা অন্য কোনো সংশোধনী হয়েছে। ডেফিনেটলি তাই। চতুর্থ সংশোধনীর বিপরীতে যে সংশোধনীটা হয়েছে, বাতিল না আসলে, ওই সংশোধনীর বিপরীতে যে সংশোধনীটা হয়েছে এটা হচ্ছে 12 নম্বর সংবিধান। 4 নম্বর সংশোধনীর বিপরীতে যে সংশোধনী হয়েছে এটা 12 নম্বর। এবং এই এসতে মনে রাখবো সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধার, সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধার লিখে রাখতে পারেন। হ্যাঁ, সংসদীয় ব্যবস্থা, তার মানে যেটা আমাদের 4 নম্বর মানে ইয়ের মাধ্যমে চালু হয়েছিল, 4 নম্বর সংশোধনীর মাধ্যমে, যেখানে আমাদের কি হয়েছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়েছিল, এই যে চতুর্থর মাধ্যমে রাষ্ট্রপতি, সেটা আবার 12 নম্বর সংশোধনীতে এসে আবার সংসদীয় পদ্ধতিতে ফিরে এলো। মহিলা এসএসসি, এই সিতে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। এই সিতে কি বলেন তো? কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্ট মানে হচ্ছে কি? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলো হচ্ছে এই 13 নম্বর সংশোধনীটার মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস আমরা জানি? নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে দলীয় সরকারের হাতে নির্বাচনের ব্যবস্থা না দিয়ে একটা নিরপেক্ষ সরকারের হাতে দেশ চালানোর যে ব্যবস্থা দেওয়া হয় এবং তিনি কিন্তু পরবর্তী নির্বাচন আয়োজন করবেন, এই সরকার ব্যবস্থাটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এই তত্ত্বাবধায়ক সরকারটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু করা হয়েছিল এবং এই ত্রয়োদশ সংশোধনী হয়েছিল 1996 সালে। এটা ইম্পর্টেন্ট, এই জন্য তার সালটা মনে রাখবো, 1996 সালে এই ত্রয়োদশ সংশোধনী হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। যদিও এখন তত্ত্বাবধায়ক সরকার নাই, তার মানে আমরা বুঝতেই পারছি তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু বিলুপ্ত হয়েছে অন্য কোনো সংশোধনের মাধ্যমে, তাই না? তাহলে এই গেল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এবার 45 দ্বারা কি বোঝায়? 45 দ্বারা ঠিক এইটাই, অর্থাৎ মহিলাদের জন্য এখানে যেমন 30টা আসন ছিল, এবার মহিলাদের আসন সংখ্যা একটু বাড়ানো হলো। বাড়ায়া কতটা করা হলো? আসন সংখ্যা করা হলো 45টি। আসন সংখ্যা করা হলো কয়টি? 45টি। মহিলাদের আসন সংখ্যা করা হলো হচ্ছে 45টি। তাহলে এই যে মহিলাদের আসন সংখ্যা যে আছে, এই মহিলা আসন সংখ্যা, সংরক্ষিত মহিলা আসন 45টা। সংসদে মহিলা আসন সংরক্ষিত মহিলা আসন করা হলো কয়টি? 45টি মহিলা আসন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কত থেকে কত নাম্বার আমরা দেখলাম। এটা হচ্ছে আমাদের 10 থেকে 14 নাম্বার সংশোধনীর বিষয়বস্তু। 10 থেকে 14 নম্বর সংশোধনীর বিষয়বস্তু কি? বিষয়বস্তু যে মহিলা এসএসসি 45। প্রথমে হচ্ছে মহিলা থেকে আমরা মনে রাখবো যে মহিলাদের জন্য 30টা সংসদের সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হলো। এবং এই যে 30টা সংসদ সংরক্ষণের মানে আসনের ব্যবস্থা করা হলো, কত বছরের জন্য সংরক্ষণ করা হলো? 10 বছরের জন্য। 10 নম্বর সংশোধনী, 10 বছর। এরপর হচ্ছে এসতে হচ্ছে শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতির পদ থেকে তার বিচারপতির যে নিজের পদ, এই পদের মধ্যে ফিরিয়ে আনার জন্য একটা সংশোধনী করা হয়েছে, যেটা হচ্ছে এস দিয়ে বুঝলাম। পরের এসতে হচ্ছে সংসদীয় ব্যবস্থা। এই সংসদীয় ব্যবস্থার ব্যাপারটা হচ্ছে আমাদের 4 নম্বর সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত হয়েছিল, সেটাকে আবার সংসদীয় পদ্ধতিতে ফিরিয়ে আনা হলো 12 নম্বরের বিপরীতে। এই জন্য অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে 4 নম্বর সংশোধনীর বিপরীতে সংশোধনী কোনটি? আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে হবে 12 নম্বর সংশোধনী। এরপর 13 নম্বরের সিতে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এরপরে 45 মানে হচ্ছে যে মহিলা আসন 30টা করা হয়েছিল, সেটা পরবর্তীতে আরেকটু বাড়িয়ে 45টা করা হলো এই 14 নম্বর সংশোধনীর মাধ্যমে। তাহলে এটা গেল হচ্ছে
14 পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা 15, হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে 15টা স্পেসিফিক ভাবে একটু বড় সংশোধনী ছিল আওয়ামী লীগের সময়ে। এটা 1972 সালে সংবিধানের ফিরে যাওয়ার জন্য এটা ছিল, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। বিসিএস রিটেন পর্যন্ততে কিন্তু 15 নম্বর সংশোধনীর বিষয়বস্তু আসতো। বাট আর 5-7 মিনিট, ওকে, 15 নম্বর বিষয়বস্তু আসতো। তাহলে 15 নম্বরে কি আছে? 15 নম্বরে কয়েকটা বিষয় একসাথে আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ইয়ার সময়ে, আওয়ামী লীগের সময় খুব ইম্পর্টেন্ট ছিল, এখন এত বেশি ইম্পর্টেন্ট নাই, তারপরে আমরা একটু জেনে নেব। এটাকে জাস্ট এইভাবে করে আমরা মনে রাখবো ছন্দের মাধ্যমে, যে 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, তত্ত্বাবধায়ক বিলুপ্তি, 50 নারী আসন। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, 72 পুনর্বহাল, 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ, 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, তত্ত্বাবধায়ক বিলুপ্তি, 50 নারী আসন। তত্ত্বাবধায়ক বিলুপ্তি 50 নারী আসন, 50 নারী আসন। ওকে, তাহলে 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, তত্ত্বাবধায়ক বিলুপ্তি, 50 নারী আসন। তার মানে 72-এর সংবিধান পুনর্বহাল, অর্থাৎ ওই যে কিছু রাষ্ট্রপতি শাসিত যখন সংবিধান করা হলো, তখন মূলনীতি টুলনীতি কিছু চেঞ্জ করা হয়েছিল, জিয়াউর রহমান চেঞ্জ করেছিলেন, ওগুলো আবার চেঞ্জ করে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে 15 নম্বর সংশোধনীতে। 7ই মার্চের ভাষণকে তফসিলভুক্ত করা হয়েছে, তফসিলের আওতাভুক্ত করা হয়েছে এই 15 নম্বর সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার, যেটা একটু আগে আমরা বললাম 13তম ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি করা হয় 15 নম্বর সংশোধনের মাধ্যমে। নারী আসন যেটা 45 ছিল, সেটা 50টাতে উন্নীত করা হয় এই 15 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। তার মানে আমাদের দেখলাম নারী আসন প্রথমে 30টা ছিল, তারপর 45টা করা হলো, পরে কিন্তু 50 করা হলো। তাহলে 15 নম্বর সংশোধনের বিষয়বস্তু কি? 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, তত্ত্বাবধায়ক বিলুপ্তি, 50 নারী আসন। এবং ফাইনালি আমরা 16 এবং 17 নম্বর মানে সংশোধনী যদি দেখি, তাহলে আমাদের সংশোধনীগুলো পড়া শেষ হয়ে যাবে। 16 এবং সংশোধনী আমরা খুব চমৎকার ভাবে এভাবে মনে রাখবো যে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের, 50 নারী আসন, 25 বছর মেয়াদের। বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের, বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের, আর হচ্ছে 50 নারী আসন, 25 বছর মেয়াদের। 50 নারী আসন, 50 নারী আসন, 25 বছর মেয়াদের, 25 বছর মেয়াদের, 50 নারী আসন, 25 বছর মেয়াদের। ওকে, তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে কি হবে? এটা হচ্ছে 16 নম্বর সংশোধনীর বিষয়বস্তু, আর এটা হচ্ছে 17 নম্বর সংশোধনের বিষয়বস্তু। ওকে, 16 নম্বর বলছে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের। এটার মাধ্যমে আসলে কি বোঝায়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে ছিল, ক্ষমতা ছিল, সেটা প্রথমে সুপ্রিম কোর্টের একটা কমিটি ছিল, ওই কমিটির হাতে ক্ষমতাটা ছিল। এই যে 16 নম্বর সংশোধনী, এইটা করার মাধ্যমে এই ক্ষমতাটাকে, সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের যে ক্ষমতাটা, এটা সংসদের হাতে দেওয়া হয়। যদিও এটা পরবর্তীতে বাতিল হয়, এখন আবার ওই কমিটিটার কাছে কিন্তু ফিরে গেছে। তাহলে এই যে বিচারপতি অপসারণের ক্ষমতা, এটা কত নম্বর? 16 নম্বর সংশোধনীর বিষয়বস্তু। এবং 50 নারী আসন, 25 বছর মেয়াদের, অর্থাৎ ওই যে 50টা নারী আসন যে করা হলো, এই 50টা নারী আসনের মেয়াদ কতদিন ছিল? প্রথমে ছিল 10 বছর, তো এই 10 বছরটাকে পরবর্তী বাড়ায় কত বছর করা হলো? 25 বছর করা হলো। এই দুইটাই হচ্ছে এখানকার বিষয়বস্তু। ওকে, 25 বছর করা হলো, এই দুইটা হচ্ছে এখানকার মানে বিষয়বস্তু। আমরা মনে রাখবো যে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের, 50 নারী আসন, 25 বছর মেয়াদের। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে একদম 16-17 নম্বর সংশোধনীর মাধ্যমে এক থেকে একদম এতগুলা 17টা সংশোধনী জানা আমাদের শেষ। মজার বিষয় হচ্ছে এখানকার কয়েকটা সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল হয়েছে, সেগুলো একটু আমরা বলে দেই যে কত কত নম্বর সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে বাতিল যেহেতু, তাহলে লাল দিয়ে দিই, মাঝে মাঝে পরীক্ষায় আসে। বাতিল করা হয়েছে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রথম যেটা বাতিল করা হয়েছে, এটা পঞ্চম, তারপর হচ্ছে সপ্তম, তারপর ত্রয়োদশ আর ষোড়শ। পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, ষোড়শ। পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, ষোড়শ। পঞ্চম, এই যে এই সংবিধানের যে ইয়াটা, এটা বাতিল করা হয়েছে। পঞ্চম, সপ্তম, মানে 2 বৈধই বাতিল করা হয়েছে। 2 বৈধ যেটা ছিল, 2 বৈধ, কারণ ওই সময়ে সামরিক বৈধতা যেগুলো দেওয়া হয়েছে, এগুলো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল। ওকে, তাহলে 2 বৈধ বাতিল করা হয়েছে। তারপর তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছে, আর ওই যে বিচারপতির অপসারণের যেটা আছে, সেই বিচারপতি অপসারণেরটা বাতিল করা হয়েছে। বিচারপতি অপসারণ, এই যে এইটা বাতিল করা হয়েছে। তাহলে এখন পর্যন্ত সংবিধানের কয়টা
সংশোধনী বাতিল করা হয়েছে 4টা। কত কত? পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ এবং ষোড়শ, এই কয়েকটা সংবিধান বাতিল করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধানের সংশোধনের A to Z। আরেকবার আমি রিকল করি। প্রথমে আমরা দেখেছিলাম যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি, 1 থেকে 4 নাম্বার সংশোধনী শেষ। 5 থেকে 9 পড়েছিলাম বৈধ বহাল বৈধ ধর্ম 2 মেয়াদে সীমাবদ্ধকরণ, কত? 5 থেকে 9। এরপরে আমরা দেখেছিলাম মহিলা SSC 45, অর্থাৎ 10 থেকে 14 নম্বর সংশোধনী। তারপরে দেখেছিলাম 15 নম্বর সংশোধনীর একটারই বেশ কিছু বিষয়বস্তু ছিল, যেগুলো আমরা দেখেছি: 72 পুনর্বহাল, 7ই মার্চের ভাষণ, তত্ত্বাবধায়ক বিলুপ্তি, 50 নারী আসন। এন্ড ফাইনালি যেটা দেখেছি 16 এবং 17 নম্বর সংশোধনী, সেটা হচ্ছে বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের, 50 নারী আসন, 25 বছর মেয়াদে। এই হচ্ছে আমাদের সবগুলো সংশোধনীর বিষয়বস্তু। এই আছে আজকের ক্লাস। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা খুব ধারাবাহিকভাবে আমার পেইড ব্যাচের মধ্যে আলোচনা করব এগুলো। যারা আপনারা ইন্টারেস্টেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য, আমার বাংলা এন্ড জিকে অথবা আমাদের যে প্রাইমারির ব্যাচটা চলছে, শুরু হবে 16 তারিখ থেকে, রিভিশন এন্ড কি বলে এটাকে, প্র্যাকটিস ব্যাচ, সেখানে এনরোল করতে আমাদের পেজে কিন্তু মেসেজ দিতে পারেন। তাহলে এই সমস্ত ক্লাস শেষে আমাকে একটু আপনারা কষ্ট করে বলেন যে আজকের ক্লাসটা সবার কেমন লাগলো। সবাই একটু বলেন, সবাই সবাই সবাই, আমি সবার কাছ থেকে একটু শুনতে চাই প্লিজ। I want to listen from you. Please start feeling fresh. সবাই একটু বলেন ক্লাসটা আজকে কেমন লাগলো। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চায় পেতে আরো মন পেও এত কাছে, বলতেছে মনে হয়, বলতে তো বুঝে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। এই গানটা শুনতে চেয়েছিলেন, এই জন্য শুনিয়ে দিলাম। আচ্ছা, ক্লাস দারুন। রুটিন কেমনে স্যার? রুটিন 20টা ক্লাস বাংলা, 20টা ক্লাস ইংরেজি, 20টা ক্লাস ম্যাথ এবং 20টা ক্লাস 20টা বাংলা এবং জিকে মিলে, ইংরেজি আর ম্যাথ হচ্ছে 20টা করে। অসাধারণ ক্লাস, 1 ক্লাস স্যার, ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, বরাবরই ভালো। আজকের ক্লাসটা অসম্ভব ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ গান, বরাবরের মতোই ভালো। ওকে, দারুন, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।